হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে একটা মিক্স ভিডিও করব, মিক্স রিভিউ। বেসিক্যালি হচ্ছে যে একটা হচ্ছে আপনার পারফিউম, সাথে হচ্ছে একটা ঘড়ি রিভিউ। সো একটা না তিনটা ঘড়ি আছে আমার। তো এখানে আজকে প্রেজেন্ট করব তিনটাই ক্যাসিও ব্র্যান্ডের। তো কেউ কেউ হচ্ছে আমার ওই রাত কালকে বা পরশু আমি আপলোড করছিলাম ক্যাসিওর একটা নতুন যে ঘড়িটা নিচ্ছি এইটা, এবং নতুন একটা ঘড়ি নিয়েছিলাম। এগুলোর রিভিউ দেওয়ার পর অনেকে পছন্দ করছেন, যারা ঘড়ি ছোটখাটো শখ রাখেন এবং আমার মতো দরিদ্র, মানে বলবো না যে দরিদ্র কৃষক, বাট মজা করে বলি। বাট আমরা যারা মানে মিডল ক্লাসে বিলং করি তাদের কাছে এই ব্র্যান্ডটা অনেক একটা আবেগের নাম। ছোটবেলা থেকে অনেক কিছু এটার সাথে হিস্ট্রি জড়ায় আছে। তো আমি ঘড়ির বিষয় নিয়ে একটা সেগমেন্ট নিয়ে আলাপ করবো, পারফিউম একটা সেগমেন্ট, আর কিছু জিনিস অবভিয়াসলি আপনারা জানেন 30-40 মিনিট ভিডিওতে আমি কিছু লাইফের জিনিস শেয়ার করি, যেটা আমার পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত কিংবা জীবন থেকে নেয়া। তো রিভিউটা শেষ করে নেই। আমি আজকে কথা বলবো হচ্ছে এই লাইনটা নিয়ে। এটা হচ্ছে আপনার প্যারিস কর্নার খ্যার খ্যার বা খায়ের এটা হচ্ছে আজকে আমি রিভিউ করব রাতে, এটার পরেই। তো এটা হচ্ছে অরিজিনালটা, এটা আমি সবার শেষে নিছি, যদিও এটা প্রথম রিলিজ ছিল। এই লাইনের টোটাল আছে মোস্ট প্রবলি 5টা। খ্যার, খ্যার পিস্তাশিও, খ্যার কনফেকশন, তারপর হচ্ছে আপনার খ্যার, আরেকটা হচ্ছে আপনার খ্যার ফেলিসিটি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার খ্যার ফিউশন কমলা। তো আমি সবগুলো রিভিউ করছি, শুধু আপনার অরিজিনাল খ্যারটা রিভিউ করা হয় নাই। তো এটার ইনডেপথ রিভিউটা আমি চ্যানেলে দিব, জয়ামিন ইংলিশ চ্যানেল দিব। আর এখানে আমি একটু হালকা করে বলে রাখি, তো যেহেতু লাইনটা নিয়ে কথা বলছি, আমার সবার প্রথম কেনা হয় এই পারফিউমটা। হ্যাঁ, এগুলো সবগুলোই খুব নিশ কোন একটা পারফিউম হাউসের পারফিউম থেকে ইন্সপায়ার্ড হয়ে খুব বাজেট সেগমেন্টে করা হয়েছে। বটলগুলো খুবই সুন্দর। সবচেয়ে পপুলারিটি পাইছে এই পারফিউমটা। হ্যাঁ, এই পারফিউমটা যখন পপুলারিটি পায়, এটা কারণটা হচ্ছে এটা খুবই সিট্রাসি, একটা পিস্তাশিও বা পেস্তা বাদামের একটা নোট থাকে। তারপর হচ্ছে ভ্যানিলা গরমন, খুবই সুন্দর একটা পারফিউম। যদিও এটা আমি বলবো যে মেয়েদের জন্য রিলিজ করা হয়েছিল লাইনটা, বাট সবাই ইউজ করতে পারবেন। কিছু কিছু পারফিউম লাইনের বেশ ইউনিসেক্স। তো বটল আমার কাছে খুব ভালো লাগে। হেয়ার পিস্তাশিও আমি আগে রিভিউ করছি, খুব ইউনিক একটা পারফিউম, খুব সুন্দর, খুব ভালো একটা লং লাস্টিং সামার, মানে সারা বছর ইউজ করা যায়, বা সামারের জন্য ভালো। খুব ফ্রেশ টাইপের গরমন। তো গরমন বলতে যে অনেকটা আপনার ধরেন পিস্তাশিও আইসক্রিম থাকে না, আপনি যখন মানে মুভ অ্যান্ড পিকে আইসক্রিম খাইতে গেছেন ফর সাপোজ, হ্যাঁ, এই ধরনের স্মেল আপনি পাবেন পিস্তাশিও আইসক্রিম থেকে। তো এই টাইপের স্মেল। এটা হচ্ছে প্রথমটা। গতকালকে রিভিউ করছি হচ্ছে 2025-এ যে রিলিজটা ছিল নতুনটা, এটা হচ্ছে আপনার এটা ফেলিসিটি, খুব সুন্দর বটল। এর আগে যেটা আমি করেছিলাম কনফেকশন, ওইটাও গরমন ছিল, বেকারি টাইপের স্মেল। ফেলিসিটিটা আমার কাছে অসাধারণ ভালো লাগছে। অসাধারণ ভালো বলতে যে একদম অনেক সুন্দর। এই পারফিউমটা থেকে আপনারা যা হুইপ ক্রিম, বার্ন সুগার, ভ্যানিলা এইসব টাইপের নোট পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। ড্রাই ডাউনে গেলে অনেকটা ইউনিসেক্স হয়ে যায়, ওপেনিংটা একটু ফেমিনিন। এটা রিভিউটা কালকে আমি চ্যানেলে করছি, আপনারা কষ্ট করে দেখে নিন ইনডেপথ। বাট এর মধ্যে ফ্লোরাল, ভ্যানিলা, বার্ন সুগার, ক্যারামেল এই টাইপের নোটগুলো আছে, খুব সুন্দর। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, পারফরমেন্স যথেষ্ট ভালো, ফ্রেশ পারফিউম হিসাবে। অরিজিনালটা নিয়ে কথা বলি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা একদম ফার্স্ট রিলিজ, এটা আমি সবার শেষে রিভিউ করতেছি। কপাল হচ্ছে এরকম যে যখন যেটা পাই সবসময় সবকিছু অ্যাভেলেবল থাকে না। এই পারফিউমগুলো আপনার বিভিন্ন পেজ থেকে কিনতে পারেন। আমি কোনো পেজে প্রমোশন করতে চাই না, কারণ আমাকে মানে যদি হয়তো যে প্রমোশনাল ভিডিও করতে কোনো পেজ বলছে, তারা পেমেন্ট করছে, সেই ক্ষেত্রে আমি কোনো পেজ নিয়ে কথা বলতে পারি, বাট ফ্রিতে আমি কোনো প্রমোশন করি না। বাট যদি কারো নাম মেনশন করি তার থেকে কিনি, সেটা ধরে নেবেন হচ্ছে কি আমি সব থেকে কিনি। আপনারা চাইলে বিভিন্ন বাজার বিভিন্ন সব থেকে মিলাই কিনতে পারেন। আর 100-200 টাকা এদিক ওদিক হলে আমার কাছে মনে হয় না খুব বড় একটা ডিল। বাট কিছু কিছু হাউস আছে যেগুলোর প্রাইস অনেকটা বেশি, পুরোনো হাউস যেগুলো আছে, হাউস মানে বলতে যে শপ, তাদের দাম বেশি। আবার কিছু নতুন নতুন হাউস তারা বা পেজ তারা হয়তো আরো কমে দিচ্ছে। তো এগুলো নিয়ে মারামারি করার কিছু নাই, এগুলো নিয়ে এত মানে বিগ ইস্যু করার কিছু না। আপনার পছন্দ হলে কিনবেন, নাহলে কিনবেন না। কারণটা হচ্ছে টাকাটা আপনার হাতে, আপনার ডিসিশন, রাইট? তো ভেরি সিম্পল। তো খ্যার যেটা আমি বুঝলাম, এটা এই লাইনের সবচেয়ে ডেয়ারিং এবং সবচেয়ে ইউনিসেক্স, এবং আমি বলবো ইউনিসেক্স শুধু না, এটা হচ্ছে মোর মেল ডমিনেন্ট, ছেলেদের জন্য বেশি ভালো। এই পারফিউমের সঙ্গে একদম সিম্পলি যদি কম্পেয়ার করি, এটা কম্পেয়ার করবো চ্যানেলে, সেটার সঙ্গে পাইছি ইম্পেরিয়াল ভ্যালি বাই জিসা। সেটা আমি ট্রাই করি না এখনো, বাট পিপল সে যে হাওয়াস ফায়ার আর ওইটা একই রকম। তো এই হাওয়াস ফায়ারের সাথে খ্যার অনেক মিল আছে। আপনারা ইন্ডিয়া, আমার ভাই আছে ফ্রেন্ড, হ্যাঁ, তো পারফিউম গুরু নিখিল ভাইকে দেখবেন। নিখিল ভাই আমার খুবই ক্লোজ মানুষ। তো ওনার রিভিউ দেখে আমি এটা ট্রাই করার ইচ্ছা ছিল, বাট এটার সঙ্গে এটার পার্থক্য আছে। হাওয়াস ফায়ারটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি চলতেছে যে ভাই এটা রিয়েল রিলিজ না, হ্যান ত্যান, ওদের ইস্যু আছে ভাইদের। আমার তাতে কি, আমি অত বড় মানুষ না, ওদের ব্র্যান্ডে কি হচ্ছে আমার কিছু আসে যায় না। প্রোডাক্টটা অরিজিনাল এবং ভালো হইলেই এটা আমি কেয়ার করি। তো হাওয়াস ফায়ারটা আমার কাছে এই লাইনের সবচেয়ে সুন্দর এবং লং লাস্টিংগুলো একটা লাগছে, মানে খুবই ভালো কমপ্লিমেন্ট বিস, ওয়ার্ম, ফ্রুটি, তারপর হচ্ছে উডি, হ্যাঁ, এই ধাপে স্মোকি, পেপারি, স্পাইসি এই টাইপের পারফিউম। এটা খুবই সুন্দর, সুইটনেসটা খুব ভালো। বাট এটার সাথে কম্পেয়ার করলে খ্যারটার সঙ্গে পার্থক্য হচ্ছে হাওয়াসের পারফরমেন্স প্রাইস কর্নারের চেয়ে ধরেন 2-3 ঘন্টা বেশি পাবেন, এটা একটা জিনিস। প্রজেকশনও হয়তো এটার থেকে মেবি 1-1.5 ঘন্টা বেশি পাবেন হাওয়াস ফায়ারটা। বাট
মোস্টলি এটা হচ্ছে আপনার সুইটনেস কম, মানে বাংলায় বলতে জানি মিষ্টি কম, এটা একটু সাউন্ড উইয়ার্ড, বাট সেটা হচ্ছে যে এই পারফিউমটা একটু সিরিয়াস টাইপের, উদ আছে এটার মধ্যে। তো উদ শুনলে অনেকে ভয় পান, যারা উদ পছন্দ করেন না তারা দেখবেন না এইদিকে। যাদের ধরেন আপনার একটু মানে স্ট্রং পার্সোনালিটিওয়ালা পারফিউম ভালো লাগে, যে ড্রাই ডাউনে গেলে একটু মানে একটু ম্যাসক্লিন ভাব আসবে, একটু মানে হেভি ফিল হবে, এটা শীতকালের জন্য যথেষ্ট ভালো পারফিউম। বাট আপনি এসির মধ্যে থাকেন, এই শীত গরম ডাজেন্ট ম্যাটার, বাংলাদেশের শীতকাল খুব একটা ঠান্ডা না। তো শীতের মধ্যে থাকলে এটা আপনারা ইউজ করতে পারেন। এটা প্রাইস ব্র্যাকেট হচ্ছে আপনার 2000 টাকা এরকম কিছু, হ্যাঁ। আর হাওয়াজ ফায়ারটা আমি কিনছিলাম মোস্ট প্রবাবলি 5800 বা এরকম কিছু ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। বাট এগুলো হাওয়াজগুলোর দাম ফ্ল্যাকচুয়েট করে, তো ইট ডাজেন্ট মিন যে সবসময় প্রাইস এক থাকবে, কমতেও পারে বাড়তেও পারে, কোনো পারফিউম ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে। তো খেয়ারটা আমি বলবো কম্পেয়ার টু হাওয়াজ দুইটা কিন্তু এক না, মিল আছে যথেষ্ট। বাট এটার মধ্যে আপনার লেদার ড্রাই ডাউন আর উডি যে ড্রাই ডাউনটা, উড বা উডি যেটাই বলেন, এটা একটু অ্যানিমালিক। তো এটা আমি বলবো যে এটা ডেফিনেট টেস্ট করে কেনা উচিত, এটা নট সেফ ব্লাইন্ড বাইয়ের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমি রাতে রিভিউ করব, তখন আমি বলবো অলসো, ঠিক আছে। তো পারফিউম গেল, ঘড়ি নিয়ে কথা বলি, তারপরে দু একটা জিনিস আমার পেজ এবং লাইফ নিয়ে কথা বলে ভিডিওটা শেষ করে দিব। প্রথম যে ঘড়িটা নিয়ে কথা বলতে চাই আমি, এই ক্যাসিওর সবচেয়ে বড় যে সমস্যাটা লাইনের, ক্যাসিওর মডেল নাম্বার মনে রাখা মানে প্রফেশনালদের জন্য ভালো, যারা মনে করতে পারেন এনটাইসার এমটিবি সব মাথায় থাকে আপনাদের, রাইট। আমি যেহেতু ঘড়ি প্রফেশনাল রিভিউয়ার না, আমি জাস্ট একজন ইউজার, তো আমার কাছে হচ্ছে এই নাম্বারগুলো সিরিয়ালগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট। আমার ওরকম ক্যামেরা নাই, ওরকম মাইক নাই, ওরকম এডিটিং নাই, বাট জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারি। একজন ভাইয়া গতকালকে লিখছেন যে ভাইয়া এই ওয়াচটা রিভিউ করেন, বাংলায় করতে, ইংরেজিতে হয়তো নাও করতে পারি। এটার নাম হচ্ছে আপনার MTP 1374, ঘড়ির পিছন কেসে যেটা লেখা থাকে সেটা ফলো করছি। এটা না হোল মানে ফুল যে প্রোডাক্ট মানে সিরিয়াল অথবা নাম কোডটা অনেক বড়, এটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না। তো এটা আমি নিয়েছিলাম মেবি লাস্ট ইয়ারে, মানে 1 বছর উপরে ইউজ করছি। তো আমার হচ্ছে কি, একটা জিনিস বলি ঘড়ি রিভিউ শুরুর আগে, ক্যাসিও ব্র্যান্ডটা আমার কাছে ক্লোজ কেন, ছোটবেলা থেকে আপনারা জানেন যারা মানে ছোট ছিলেন, মানে আপনারা বাংলাদেশে ধরেন আমরা 80s কিডস, এরপরে ছিল 90s, তারাও এখন বুড়া হয়ে গেছে। 2000s যারা আছেন তারা এখন নিজেদেরকে সিনিয়র ভাবেন, তো চিন্তা করেন আমরা অনেক সিনিয়র, তো সিনিয়র বলতে বুড়া। তো ছোটবেলায় আমাদের খুব বেশি মানে লাক্সারি ছিল না, যেমন এখনকার ছেলে পেলের হাতে মোবাইল ফোন দেওয়া হয়, আইফোন, লেটেস্ট আইফোন, ওরা এখন গেম খেলে। আমাদের ছোটবেলা ছিল ডিফারেন্ট, আমাদের ছিল বাটার জামকেটস, হ্যাঁ, আমরা সিম্পল একটা জুতা পরতাম সারা বছর। তারপর হচ্ছে যে ঈদে একবার কিনে দিলে জামা কাপড়, জুতা মতো কিনে দিলে ওইটা সারা বছর পরতাম। তারপর হচ্ছে আমাদের কোনো রকম মোবাইল ফোন ছিল না, আমরা বাসায় চলে যেতাম ফ্রেন্ডদের, ডাইরেক্ট বাসায় গিয়ে ক্যাম্পাসে ছিলাম, বুয়েটের ক্যাম্পাসে ছিলাম আমরা। তো আমাদের ফ্রেন্ডদের সবার নাম, কোন বাসায় কে থাকে, কোন আঙ্কেলের বাসা, ওটার চেয়ে বেশি ছিল আমাদের কার বাসা, এটা কি শিশির ভাইদের বাসা না হাসান ভাইদের বাসা অথবা রনকদের বাসা। তো আমরা ভাবে বলতাম যে ভাইয়া আপনারা গেস্ট আসলে পাঠাইতাম, এই বিল্ডিং এর 4 তলায় থাকেন ওরা। তো আমরা সবে বরাত আসলে, সবে কদর আসলে আমরা সবাই বাসায় খাওয়া দাওয়া পাঠাইতাম, হালুয়া পাঠাইতাম, আপনারা জানেন এটা একটা ট্রেডিশন। এখন এগুলো নিয়ে যদি আপনারা আবার কন্ট্রোভার্সি শুরু করেন, ভাই ইসলাম সাপোর্ট করেন, এত সিরিয়াস হওয়ার কিছু না লাইফে। বাংলাদেশি কালচার একরকম, আমরা এক ধরনের মানুষ, আমরা তো অ্যারাব না যে আমরা আরবিতে কথা বলি। তো কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের লাইফ ছিল ভেরি সিম্পল। একটা ঘড়ি দেখাই আপনাদেরকে, হয়তো অনেকে বুঝবেন। এই ঘড়িটা ছিল আমার একটা ড্রিম ওয়াচ, আমরা যখন ছোট ছিলাম। আমার এই সিম্পল ঘড়িটা, এটা মানে ইয়েটা আমার ঠিক মনে নেই, এটা হচ্ছে আপনার ক্যাসিও A15 8W, হ্যাঁ। এটা মানে বেসিক্যালি এটা একটা রাবার রেজিন ভার্সন আছে, যেটা হচ্ছে দেখতে এরকম, পুরোটা হচ্ছে কালো আর বেল্টটা হচ্ছে আপনার রাবারের বেল্ট। তো এই মেটাল ওয়াচটা অনেকের একটা মানে ধরেন যারা ওই সময় বড় হয়েছেন, যে টার্মিনেটর 2 প্রেডেটর মুভি দেখছেন, তাদের কাছে এই ওয়াচটা ছিল ড্রিম ওয়াচ। এবং আমাদের আসলে মানে ছোটবেলায় এই ঘড়িটা আসলে মানে এক্সপেন্সিভ, এই ঘড়ি আমরা হয়তো মেবি আমাদের বাবা পড়ছে বা আমাদের মামারা পড়ছে, চাচারা পড়ছে, আমাদের এত দামি ঘড়ি দেওয়া হইতো না। তো দামি কেন বলছি, আমরা মিডল ক্লাস, হ্যাঁ, মিডল ক্লাস বলতে আমরা যেখানে বড় হয়েছি, আমাদের ওই ছোটবেলা থেকেই বাপের কোটি কোটি টাকা ছিল না, কথার কথা, হ্যাঁ। তো আমরা অনেক হার্ডশিপ লাইফে দেখে বড় হয়েছি, ওরকম স্ট্রাগল করছি তা না, অবভিয়াসলি বাসা ওরকম স্ট্রাগল ছিল না, বাট অনেকের আছে চোখ খারাপ অবস্থা ছিল, তারা অনেক স্ট্রাগল করছে, তারা লাইফে মানে অনেক স্যাক্রিফাইস করছে। বাট টু বি অনেস্ট, সবার আসলে রোলেক্স বা ওই দামি সেকো বা আপনার ধরেন থাকে না যে দামি দামি ব্র্যান্ডের ঘড়ি সবাই পড়তে পারে না। তো আমি যখন এখন আলহামদুলিল্লাহ মানে একটা কাজের লাইনে থাকলে ধরেন আমি শখের বসে কিনছি, এখন এই ধরনের ঘড়ি কিন্তু আমার গায়ে লাগে না। বাট এই ঘড়িটার দাম এখন মেবি অত আছে 2000 বা সামথিং এরকম প্রাইস রেঞ্জে। তো এইটা হচ্ছে আপনার ক্যাসিওর লেগেসি, হ্যাঁ। এই ধরনের ঘড়িগুলো, ডিজিটাল ঘড়িগুলো এবং খুবই পুয়ার লাইটিংয়ে। আমি ঘড়ি নিয়ে আজকে বেশি কথা বলবো, লাইটটা কোথায় কে জানে, ধরেন একটু দেখি, লাইটটা মোস্ট প্রবলি উপরে, হ্যাঁ। লাইটটা আপনার দেখবেন কিনা জানি না, এটা যখন সাইডে আপনার দেখতে পাচ্ছেন সবুজ একটা বাতি জ্বলে, এটা আপনার রাত্রেবেলা খুবই পুয়ার ভিজিবিলিটি। তো এই ঘড়িগুলো আসলে আমরা মানে ছোটবেলা অনেক, একটা ঘড়ি সারা বছর পড়তাম, 4-5 বছর হয়ে গেছে ঘড়ি কোনো কিছু শেষ হয় না, কারণ ব্যাটারি 10 বছর থাকে। তো সেই জায়গা থেকে ক্যাসিওর প্রতি একটা
মানে থাকে না ছোটবেলায় যেটা দেখে আপনি বড় হয়েছেন, আইসক্রিম খাইছেন, ধরেন ইগলু, আপনার ইগলুর প্রতি একটা ভালোবাসা থাকবেই। আপনি যত দামি আইসক্রিমই খান, ইগলু আপনার ইগলুই, আপনার কাছে ওইটার কোনো মানে রিপ্লেসমেন্ট নাই। ছোটবেলায় একটা ললি কেনার জন্য ধরেন আমাদের বাসা ছিল যে বিল্ডিং, গল্পই বলি, আমাদের গেটে আইসক্রিম মামা আসতো, তখন ললির দাম ছিল 4 টাকা কি 5 টাকা বা 3 টাকা, 3টা থেকে 5 টাকা হয়েছে। তো যখন ওই ঘন্টা বাজাইতো, আমি ধরেন মেবি আধা কিলোমিটার দূরে, কিন্তু আমি দুপুরবেলা চুপচাপ থাকি, আমি শব্দ শুনতে পেতাম। আমার কান, চোখ দুইটা খুব মানে ভালো ছিল। এখন চোখ নষ্ট হয়ে গেছে ডায়াবেটিসের জন্য, দেখি না কিছু, বাট আমি কানে এখনো খুব ভালো শুনি। একটা দৌড় দিতাম, 5 টাকা যদি থাকতো বাপের মানি ব্যাগ থেকে নেবে, আমার একটা ললি অরেঞ্জ বা একটা মানে কি বলে যে সবুজটার নাম কি, ললি ওই যে আপনার লেমনটা, হ্যাঁ, এত একটা আমাদের স্পেশাল জিনিস ছিল। আর একটা ধরেন কেউ চকবার খাওয়ালে তো ভাই এটা স্পেশাল ট্রিট। তো এগুলো হচ্ছে সেন্টিমেন্ট। এখন আমরা বড় হয়েছি, বাট ক্যাসিও কিন্তু এখন আস্তে আস্তে মার্কেট অনেক বড় হয়েছে। ক্যাসিও যেমন একটা সময় ছিল খালি বাজেট, সবাই চিন্তা যে ও 1-2 হাজার টাকা বা 500-600 টাকায় ঘড়ি পাওয়া যায়। এখন ক্যাসিও এমন এমন ঘড়ি বানায়, আপনারা যারা ওয়াচ এনথুজিয়াস্ট তারা জানেনি, বা যারা আইডিয়া রাখেন না বা এই ব্র্যান্ডের সময় খুবই জানেন না, এখন এদের 1 থেকে 1.5 লাখ টাকারও ওয়াচ আছে। হ্যাঁ, একদম সত্যি কথা। জি শক মেটাল যেগুলো আছে, কিংবা ধরেন আরো একটা আছে হচ্ছে ওদের পুরা ডিজিটাল ওয়াচ, মানে কি বলবো, আমার কাছে ওই পিছনে একটা আছে, সেটা হচ্ছে আপনার ট্র্যাকার, মানে আপনার ওটার মধ্যে আপনার কি কি ব্লুটুথ আছে, কম্পাস টম্পাস, এটা প্রো ট্র্যাকার বা সামথিং, এর নামটা আমার মনে নাই। ওগুলোর দাম 40-50 হাজার টাকা। তো দামি দামি ঘড়ি ওরা করছে, তো বিভিন্ন বাজেট সেগমেন্টে। তো যাদের ঘড়ির নেশা আছে, ধরেন আপনি রোলেক্স, প্যাটেক ফিলিপ, এগুলো তো ভাই বাংলাদেশে যদি বলে আমরা সবাই পড়ি, অহরহ পড়ি। পসিবল না, ফেক হলে পসিবল, রেপ্লিকা হলে পসিবল, বাট মোস্ট মানুষ যারা হচ্ছে আপনার একটা মানে অধিকাংশ বাংলাদেশের মানুষ, ধরেন আমি বলবো যে তারা একটা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস, তাদের জন্য একটা ঘড়ির দরকার হয়। তো বড় ভূমিকা দিলাম। এই ঘড়িটার কথা আমি কেন বলতেছি, আমি আসলে এই ঘড়িটা খুলে রাখি, এটা আমার এখন সবচেয়ে ফেভারিট ওয়াচ, কালকে রিভিউ করতে দেখেন। তো আমি আসলে ঘড়ি, আপনার কয়টা লাগে ঘড়ি? কিন্তু একটা দুইটা বেশি লাগে না, বাট কালেকশনের মধ্যে পড়লে আবার মাঝে মাঝে হয় যে একটা বাজার করতে গেলে চোখে পড়ে যায়, শখের জন্য মানুষ কিনে। তো এই ঘড়িটা আমি যখন দেখি ফার্স্টে, আমার চোখে দেখি ভালো লাগছে একদম ফার্স্ট থেকে। আমি বলি আমার ঘড়ির প্রথম লুক হচ্ছে আপনার ডায়াল। আমার ডায়াল দেখলে খুব ভালো লাগে, যেটা আমার পছন্দ হয়। এবং এই ধরনের ডায়াল আমার ধরেন কালেকশনে ধরেন 200 ঘড়ি থাকলে, হ্যাঁ, কথা আমি জানি না করে, আমি গুনি নেই, আমার বিভিন্ন শেপের ওয়াচ আছে, বাট এই শেপটা সবচেয়ে কমন। এবং আমি যখন এটার মধ্যে খুব ভালো কালার কম্বিনেশন দেখি, যেমন ব্লু আর ব্ল্যাক, আমার কাছে খুব ভালো লাগছে। এই ধরনের হয়তো আরও কালার কম্বিনেশন ওরা করে, বাট আমি যখন শুরুতে দেখছি, আমার কাছে মন ব্লং, স্টার ওয়াকার, মন ব্লং, ইন্ডিভিজুয়াল, ওগুলোর মতো একটা মনে হয় যে মানে ওই ব্র্যান্ডের একটা ওয়াচের মতো দেখতে, খুবই সুন্দর। এবং এটা আপনার পারফেক্ট ওয়াচ, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। এবং এটা আপনার হাতে পরে দেখাই। আমি সবসময় ঘড়ি লুজ পড়তে পছন্দ করি না, অনেকে হচ্ছে কাটেন না, বাট ঘড়িটা এখানে এসে ঝুলে ব্রেসলেটের মতো সালমান খানের, আমার কাছে ভালো লাগে না। আপনার যদি ভালো লাগে, মোর পাওয়ার টু ইউ, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয় যদি একটা স্থির থাকে ঘড়িটা, ধরেন আপনি পরছেন, এই জিনিসটা আপনার হাতে মানে এক জায়গায় ফিট আছে, এটা আমার কাছে ভালো লাগে। বাট আবার খুব বেশি টাইট করলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এরকম ভালো না। তো আমি ঘড়ি পরি বাম হাতে, এটা আমার ছোটবেলার অভ্যাস। এবং এই ঘড়িটার মধ্যে স্পেশাল যে জিনিসটা আছে, এটার মধ্যে মোস্ট প্রবাবলি কয়েকটা ফাংশন আছে, আমি এগুলোর ফাংশনটার নাম জানি না। এটার মধ্যে আপনার সপ্তাহ আছে, মাস আছে, দিন আছে, এরকম কিছু, কোন দিন কোন মাস, 3টা ফাংশন এখানে দেখায়। এবং ব্যাটারি আমার 1 বছরও কিছু হয় নাই, এগুলো ব্যাটারি মেবি ভালোই যায়। তো পিছনে কেস হচ্ছে এরকম। এবং এটা হচ্ছে খুব সিম্পল এই অর্থে যে এটার একটা জিনিস ভালো দেখাই, আপনার এখানে দেখবেন যেটা কি ক্লাস বলে আমি জানি, হ্যাঁ লক সিস্টেম আছে। অনেকগুলোতে লক সিস্টেম থাকে না, সেক্ষেত্রে কি হয়, যেমন লক সিস্টেম থাকলে যেটা আমার জন্য ভালো লাগে সেটা হচ্ছে যে একটু দামি, এগুলো মেবি 6-7 হাজার টাকা বা এর চেয়ে একটু, আমার দামটা ঠিক মনে নাই, এই একটু হাই রেঞ্জে গেলে আপনার এই লকটা চাপ দিলে খুলে চলে আসবে, ইজি টু টেক অফ। কিন্তু ধরেন আপনার একটা ঘড়ি দেখাই যেটার মধ্যে ওই সিস্টেমটা নাই, কথার কথা, হ্যাঁ। তো আপনি ধরেন ফর এক্সাম্পল, ওকে, এই ঘড়িটারও দাম আছে, এটা আমার টিফানি ব্লু একটা। তো এটার মধ্যে কিন্তু আপনার ওই লকিং মেকানিজম নেই, এখান থেকে করতে হবে কি, এখান থেকে টাইনা খুলতে হবে, সরি এই সাইড থেকে। তো যখন টেনে খুলতে হবে, নোকে মাঝে মাঝে খুলতে নোক ইউজ করতে আমার ভালো লাগে না, বাট এক এক ঘড়ির এক এক ফিচার থাকে। তো আমার কাছে মনে হচ্ছে এই ঘড়িটা যে 1374, ঘড়িটার লুক ওয়াইজ খুব ভালো। এটা লুম খুব ভালো না, লুম আছে যদিও, বাট ক্যাসিও ঘড়ির লুম নিয়ে কথা বলে লাভ নাই, 10 মিনিটের মধ্যে জিরো হয়ে যায় যত চার্জই দেন, সূর্যের মধ্যে দেন। তো এটার বেস্ট ফিচার হচ্ছে এটা লুক, ক্যাজুয়াল জিন্স টি শার্ট, আপনার অফিসের জন্য যে কোনো কিছুর জন্য এটা যে কেউ ইউজ করতে পারবেন। ইউথফুল ভাইবটাও আছে ব্লু কালারের জন্য, ফেসটাও সুন্দর। এবং এগুলো হচ্ছে আপনার স্টেনলেস স্টিল বডি বলে মোস্ট প্রবাবলি। এই রেঞ্জে এই ধরনের আপনার মানে চেইন আমি বলবো না কোনো কমপ্লেন করার মতো। অনেক ঘড়ি দামি দামি রাডো কিনলে আপনার অনেক ভালো ব্রেসলেট পাওয়া যায়, ওগুলোর সঙ্গে কম্পেয়ার করলে আপনি ওগুলোর দাম ভাই লাখ লাখ টাকা। তো সেই হিসাবে দেখলে আমার মনে হয় ঘড়িটার দাম ছিল 6-6.5, বা আমার এক্স্যাক্টলি মনে নেই। আপনারা যদি দেখতে চান, এমএস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে ক্যাসিওর অফিসিয়াল মানে ওয়েবসাইট,
ওখানে গিয়ে দেখতে পারেন। ওই দোকানটার নাম হচ্ছে আপনার ক্যাসিও বাংলাদেশ। এটা অবস্থিত হচ্ছে আপনার নয়াপল্টন, পলওয়েল মল যারা চিনেন, পলওয়েল মলের অপোজিটে, মানে দুবাই না, এটার নাম হচ্ছে আপনার চায়নাটাউন মল। অনেক সুউচ্চ ভবন, 6 তলা 8 তলা শপিং মল, খুব সুন্দর করে সাজিয়েছে এখন ঈদের সময়। ওখানে যদি যান লেভেল 1-এ গেলে আপনার ক্যাসিও বাংলাদেশ, ওখানে ওরা আবার কিউ স্যামস এগুলো বেচে, বাট ওরা হচ্ছে যে ক্যালকুলেটর, ঘড়ি আর ওই যে দেয়াল ঘড়ি বেচে। তা আমি এই দোকানটায় ফার্স্ট অর্ডার করছি অনলাইন থেকে, ধরেন মেবি 5 বছর আগে। তখন থেকে আমার ঘড়ির শখ শুরু হয় এবং আমার ফার্স্ট ঘড়ি কিনা ছিল, আমি জানি না এটা পাবো কিনা খুঁজে, বাট এরকম ঘড়িটা অনেক ফেভারিট একটা ঘড়ি। এটা আমার অনেক রিভিউতে আপনারা দেখবেন আমি ইউজ করছি, রাখছি যে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। দাঁড়ান একটু দেখি খুঁজে। হ্যাঁ, এই ঘড়িটা, এটার আপনারা দেখতে পাচ্ছেন ব্লু আমার ফেভারিট কালার। তো এটা আমি একদম প্রথম কিনি এবং এটা কেনার পর থেকে আমার একটার পর একটা চোখে যায় এবং মনে হয় এইটা লাগবে। ক্যাসিও অথবা ধরেন আপনার ক্যাসিও রয়্যাল, ক্যালকুলেটর ওয়াচ, অনেক ধরনের ওয়াচ আছে। ধরেন আপনি এখন কয়টা কিনবেন, এখন ধরেন প্রত্যেক টাইপের একটা করে কিনলেও ধরেন 50-60টা হয়ে যাবে। আমি যখন ফার্স্ট এটা কিনি, এটা এমটিপি সামথিং ছিল, এটার নামটা হচ্ছে আপনার এটা এমটিপি VD02। ওকে, এই ঘড়িটা যখন কিনি এটার মধ্যে একটা কালার ছিল ব্রাউন, একটা ছিল ব্ল্যাক, একটা ছিল গোল্ড, 5-6টা কালার ওরা করছিল। বাট এই ঘড়িটা আমি এত পড়ছি ভাই, মানে আমার এখনো পর্যন্ত এই ঘড়িটার প্রতি মায়া যায় নাই। তো ব্লু কালারের ডায়ালে খুব সুন্দর ডায়াল, এটার খুব ভালো, লুমো খুব ভালো, এটা মিড বাজেটে খুব ভালো ওয়াচ। তো সেই হিসাবে দেখলে এই ঘড়িটা আপনার আমি ডেইলি ইউজ করি না, বাট যারা কিনতে চান একটা ঘড়ি, যারা স্টুডেন্ট বা যিনি নিচ্ছেন তাদের খুব ভালো লাগে আমার মনে হয়। যারা পড়েন তারা খুব মানে শখ করে পড়েন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, ঘড়িটার একটু যত্ন করবেন। যারা হাত খুব ঘামে, পিছনে কিন্তু ঘাম জমে থাকলে আস্তে আস্তে রাস্ট পড়ে যায় বা মরিচা পড়ে, সেই ক্ষেত্রে ঘড়ির মানে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে পানি ঢুকলে বা সামথিং লাইক দ্যাট। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এই ঘড়িটা আমি খুব পছন্দ করি। তো বেসিক্যালি দ্যাটস ইট। রিভিউ আমার বলতে আমার পড়তে ভালো লাগে, অত বেশি হেভি না, পারফেক্ট সাইজ ডায়াল। যাদের হাত একটু ছোট মেবি তাদের জন্য একটু বড়, আমার হাতও চিকন, যাদের হাতের রিস্ট খুব বড় বা মোটা তাদের ভালো লাগবে এটা। ওকে, সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ওয়াচগুলোর একটা। এটা দেখতে আগেরটার মতোই, যেটা দেখালাম, অনেকটা ব্লু, বাট একই রকম হলে একই ওয়াচ না। সেকেন্ড ওয়াচ হচ্ছে অনেক ছোট, এটা হচ্ছে, এটার মডেলটার নাম হচ্ছে আপনার MTS 100। এটা হচ্ছে আপনার স্যাফায়ার সিরিজের। আমি বিভিন্ন সময় সময় নিয়ে গল্প করি, সরি, ভালো লাগতেছে। বিভিন্ন সময় যখন যাই আমার কিন্তু কোনো মাথায় থাকে না এই ঘড়িটা আমি নিবো। ইভেন আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গত পরশু কালকে গেছিলাম, আমার জিশো একটা আছে কালো, ওই যে নিয়ন, যেটা কালো আর নিয়নের কম্বিনেশন, ওইটা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আমি আর ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম, তাই আমি ব্যাটারি চেঞ্জ করে আসি। ক্যাসিওর যারা ওনারা বসানোর আমার ফ্রেন্ডের মতো চা কফি খাবো, আড্ডা দিব। এবং এটা আমার স্বভাব আছে, যাদেরকে ভালো লাগে তাদের সঙ্গে আমার ভাই বিজনেসের সম্পর্কের বাইরেও কিছু একটা সম্পর্ক হয়ে যায়, যেটা হচ্ছে যে মানুষের যে বন্ধুত্বটা হয়। তো ওখানে একটা ভাই আছেন, উনি আরিফ ভাই, এর আগে ছিলেন তানভীর ভাই। তো আঙ্কেল একজন আছেন, খুবই ভালো মানুষ ওনারা, এবং খুবই মানে একবার যদি আপনার সাথে পরিচয় হয়ে যায় আপনার প্রাইসও দেখবেন ডিসকাউন্ট দিচ্ছে। বাট এটাকে ক্লেম করেন না যে আমরা গিয়ে আমাকে 30% ডিসকাউন্ট দেন। ওনাদের হাতের মধ্যে থাকলে ওনারা দিবেন, না হয় দিবেন না। এই জিনিসগুলো আমাদের একটু বোঝা উচিত। কোনো দোকানে গিয়ে প্রথম কাস্টমার নতুন হিসাবে ডিসকাউন্ট আস করা অনেকে পছন্দ করেন। আপনি একটা দুইটা কিনেন, আপনার যখন চিনে যাবে তখন ওনারা নিজেরাই আপনাকে বিভিন্ন দোকানে আপনাকে ভালোভাবে খাতির করবে, একটা চা খাওয়াবে বা সামথিং। তো এইটা আমি যখন দেখি চোখে পড়ে, আমি এইটার মতো একটা দেখছিলাম, ওইটা আমার মডেলটা মনে নাই, ওইটা ছিল আপনার লেদার বেল্টে, এবং ওইটা ছিল স্যাফায়ার না, এবং ওইটা ব্লু ছিল, কিন্তু এটা আপনার মানে এটা কি বলে সোলার পাওয়ারে চলে ব্যাটারিটা, ওইটা সোলার ছিল না। এটার দাম মোস্ট প্রবাবলি আপনার 10 বা এরকম কাছাকাছি, অনেক দামি ঘড়ি এগুলো। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন অনেক দামি বলবো, আমার কাছে ভাই এগুলি দামি ঘড়ি। তো আমার দেখার পর আমি বললাম সাফায়ার ক্রিস্টালটা কি, তখন আঙ্কেল বললেন যে এটা আপনার স্ক্র্যাচ প্রুফ বা সামথিং, একটু হাই গ্রেডের ঘড়ি। এবং এই চেইনগুলো আপনি দেখেন, এই চেইনটা আপনার অন্য ঘড়িগুলো ক্যাসিওর চেয়ে অনেক ভালো, এবং এটার মধ্যে আপনারা সেই যে লকিং মেকানিজমটা আছে। তো দামি ঘড়ির ক্যাসিওর হাই এন্ড ঘড়িগুলোর মধ্যে এইটা একটা। তো ব্লু ডায়াল বলছি আমার খুব পছন্দ, আমার হাতে আমার কাছে ভালো লাগে ব্লু পড়তে। এইটা আমি অনেক পড়ছি এবং আমি ধরেন ঘষাঘষিও লাগছে, বাট একটা দুইটা মাইনর স্ক্র্যাচ ছাড়া এই উপরের ফ্রেমে কোনোদিন কোনো ঘষা লাগেনি। জোরে বাড়ি দিলে ভেঙে যাবে, বাট এই ঘড়িটার সার্ভিস খুব ভালো। আপনি যদি একটা ফুল চার্জে রোদের মধ্যে একদিন দিয়ে রাখেন, এটা আমি ধরেন 20-25 দিন চলে গেছে, ড্রয়ারে পড়ে আছে, এটার ব্যাটারি বন্ধ হয় নাই। কিছু কিছু ব্যাটারি অত লং থাকে না, মানে লং টাইম থাকে না, এটা থাকে। তো এটা আমি বলবো স্যাফায়ার, এটা হচ্ছে MTS 100, খুবই সুন্দর একটা ঘড়ি, ফর্মালের মধ্যে আপনার স্যুটের সঙ্গে ইউজ করতে পারেন। এটা আমাকে জিজ্ঞেস করছে ভাই ঘড়িটা আপনি কোত্থেকে নিয়েছেন, এটা আমি অনেক কমপ্লিমেন্ট পাইছি। তো এটা হচ্ছে সেকেন্ড ঘড়িটা, এটা অনেক পড়া হয়েছে আমার। থার্ড এবং লাস্ট যে ঘড়িটা শেষ করবো, এই ঘড়িটা হচ্ছে মোস্ট প্রবলি কোনো একটা বড় দামি ব্র্যান্ডের, আমি নামটা ঠিক মনে নেই, মেবি টিসো হইতে পারে বা PRX কাদের।
PRX হচ্ছে আপনার টিসোরিতে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার সিটিজেন, দামি ব্র্যান্ডের ঘড়ি, অথবা ধরেন রাডো রাডো করতে পারে, এটা আপনারা বলতে, অথবা মেবি রোলেক্সের ইন্সপায়ার। এটা হচ্ছে এই ঘড়িটা। তো এটার গ্রিন ব্লু ডায়াল দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। এটার নাম হচ্ছে MTP 1375। তো এই ঘড়িটা একটু বড় সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এটার কিন্তু মানে ডায়াল অনেক বড়। তো যাদের হাত খুবই চিকন তারা এই ধরনের বড় ঘড়ি, যদি আপনার ভালো লাগে আপনি পরেন, সমস্যা নাই, বাট দেখতে ভালো লাগে না। আমার হাতে এই ঘড়িটা ওকে, আমার কাছে মনে হয় আমি উতরাই যেতে পারি, বাট মানে দেখতে পাচ্ছেন ঘড়ি কিন্তু আমার আগে এটা ফিট হইতো, এখানে এখন শুকায় গেছি রোজার মধ্যে, ওয়ার্কআউট করা বন্ধ করে দিচ্ছি, তো হাত শুকায় গেছে, তো ঘড়িটা স্লাইড করে পড়ে যাচ্ছে। তো এটা থেকে ইটস ফাইন, নো প্রবলেম, বাট ইউজুয়ালি এখানে থাকে। এই ঘড়িটার লুক অসাধারণ। আমার এটার এক্স্যাক্টলি এই মডেলটার একটা সিলভার ভার্সন আছে, যে দেখাই আপনাদেরকে। ওকে, সরি, পজ করলাম। ঘড়িটা দেখানোর জন্য জাস্ট একই মডেলের, আমি এরকম মাঝে মাঝে যে ডায়াল পছন্দ হলে একই মডেল দুইটা কিনে ফেলি। তো এগুলোর রেঞ্জ মোস্ট প্রবাবলি আপনার 10 বা সামথিং, আমার এক্স্যাক্টলি এগেন মনে নাই, 8-10 এরকম হবে। তো আপনার ক্যাসিওর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এটা ফুল সিলভার, এটা আমি পরি, এটা খুবই রিফ্লেকটিভ, সুন্দর লাগে, রোলেক্স একটা ফিল আসে। বাট দেখেন কালারের জন্য কত ডিফারেন্ট লাগে একটা ঘড়ি। ওকে, এইটা দেখতে অনেকটা প্রথম ঘড়িটার মতো, বাট এটার সিরিজ এক না। ওকে, এগুলোর ডিফারেন্ট সিরিজ হয়। তো কমপ্লিকেশন যেটা বলে, আই থিঙ্ক এগুলো 3টা ফাংশন আছে। তো ডে, ডেট, উইক এরকম কিছু আছে, এবং আপনার এখানে একটা, এটাকে কি বলে জানি, কি বেজেল বলে, এটা একটু খাচ খাচ টাইপের, আমি বাংলায় বললাম। এটা দেখতে অসাধারণ লাগে আমার কাছে, এটা আমার খুব ফেভারিট একটা ওয়াচ। তো আমি আসলে মানে অনেকে থাকে না যে আপনার মানে ড্রেস করে সাথে মিলাই ঘড়ি পরে, আমি ওরকম পরি না। আমি টি শার্ট পরি, চপ্পল পরে বার হয়ে যাই, মন চাইলেও পরলাম, আমার যেটা ভালো লাগে আমি পরলাম, রাইট? এটা হচ্ছে ফ্রিডম। তো এই ঘড়িটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা ঘড়ি। এটা আপনার ঈদ গিফট হিসাবে খুব ভালো হইতে পারে, এবং কাউকে দিলে, আপনার হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে দিলে উনি পছন্দ করবে। তো খুব সুন্দর। হ্যাঁ, তো এটা মোস্ট প্রবাবলি, আমি জানি না, আপনারা বলতে পারবেন, কমেন্টে লিখে জানান আপনার রোলেক্স বা কিসে ইন্সপায়ার, আমি ঠিক জানি না, বাট প্যান্ডা টাইপের লাগে আমার কাছে। তো 3টা ঘড়ি রিভিউ শেষ করলাম। তো এই হচ্ছে রিভিউ বেসিক্যালি, এর চেয়ে বেশি আমি রিভিউ দিতে পারি না। তো একটু কথা বলি দু একটা জিনিস নিয়ে, তারপরে ভিডিও শেষ করব। একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমার ডিক্যান পেজ। তো এটা হচ্ছে আমার নিজস্ব একটা মানে প্রজেক্ট। এটা আমি 2017-তে শুরু করি, বাংলাদেশের ফার্স্ট ডিক্যান পেজ আমার। তো অনেকে বলতে পারেন যে এটা আপ ফর ডিবেট, এটা কোনো বড় বিষয় না, ফার্স্ট না লাস্ট, বাট ডিক্যান্টের ট্রেন্ডটা শুরু থেকে আসছে আমার গ্রুপ থেকে, এবং তখন যারা আমার কাস্টমার ছিলেন এখন অনেকেই তাদের বিজনেস শুরু করতেছেন ডিক্যান ফুল বটল। তো এগুলো হচ্ছে খুব ভালো লাগে, কমিউনিটি গ্রো করছে, এবং ডিক্যান্টের বাইরে ফুল বটল সেলার থাকেন। তো আমি ডিক্যানটা বেসিক্যালি বারবার বলি, শুরু করছি আমার এই মেইন যে চ্যানেলটা, জয়ামিন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, কারণ বাংলাদেশে কেউ আপনাকে ফাইন্যান্স করবেন, এবং পারফিউম গেমটা চিপ না। এখন ডিক্যান করে করে হয়তো শুরুর দিকে অনেক আমার ডিম্যান্ড ছিল, পেজে অনেক কিছু সেল হতে পারে, এখন হয় না। এখন দেখা যাচ্ছে আমি অনেক সময় মাসে দেখা গেল যে পারফিউম বেশি কিনে ফেলছি, আমি অনেক পারফিউম কালেকশন থেকে সেল করে দিই অনেক কম দামে। কারণটা হচ্ছে মাঝে মাঝে থাকে না যে এখন ইকোনমির অবস্থা খারাপ, বায়ার নাই, বাজারে যত ডিসকাউন্ট দেয় মানুষ কেনার মতো লোক নেই। দেখেন বড় বড় দোকানে সেল দিচ্ছে, কেউ কিনতেছে না। এখন বিজনেস অবস্থা ডাউন একদম, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে আমার পেজ থেকে শুরু করে যারাই সেল করতেছেন, মানুষ আসলে কেনার ক্ষমতা কমে গেছে, এটা একদম রিয়ালিটি। এবং মানুষ অনেক ভয়ে আছে, যারা আমি শুনলাম সব ওনার বা বিজনেস ওনার, তারা বলছেন যে ভাইয়া দেখেন, যারা একটু বিগ শট কাস্টমার ছিল, যারা লাখ লাখ টাকা স্পেন্ড করতো, তারা এখন দেশের অবস্থা একটু শঙ্কিত। তারা এখন দেখা যাচ্ছে পলিটিক্যাল বা কি হবে ফিউচারে, ব্যাংকের অবস্থা কি হয়, টাকার রিজার্ভের কি হয়, এখন সবাই ভয়ে আছে, কারণ পার্মানেন্ট গভর্নমেন্ট নাই। তো এখন প্রচুর ক্রাইম হচ্ছে, তো সব দেখে অনেক অনেক শঙ্কিত, তারা টাকা স্পেন্ড করতে যাচ্ছে না। কখন দরকার পড়ে দেখা গেলো যে অনেক চিন্তা করে রাখছেন যে আমি দেশ থেকে বের হয়ে যেতে পারি কিনা, হ্যাঁ, যদি খুব খারাপ কিছু হয়। তো এখন সত্যি কথা বলতে সিকিউরিটি নেই, আমরা রাস্তায় চলতেছি, বাসায় ঠিক মতো আসতে পারবো কিনা এটা আমরা জানি না। তো এটা একটা সমস্যা। তো এই কারণে হয়তো মেবি আমাদের ফ্রেগ্রেন্স গেম থেকে শুরু সবকিছুর মধ্যে একটা ভাটা পড়ছে। সরি, একটু পানি খেয়ে নিলাম। তো যেটা বলতে চাচ্ছি, যে ডিক্যান পেজের বিষয়ে দু একটা জিনিস বলি। আমি শুরু থেকে যেরকম পলিসি ফলো করছি, এই 17 থেকে এখন 2025, তাই না? তো মেবি 8 বছর আমার পেজ, 7-8 বছর চলতেছে। শুরুর দিকে আমি অনেক ফ্লেক্সিবল ছিলাম। আপনাদের কিছু গল্প বলি, হ্যাঁ, ভিডিও লম্বা হোক আমার সমস্যা নেই, আপনারা যদি শুনতে থাকেন। তাড়াহুড়া করলে আসলে কথা বলা হয়ে ওঠে না। তো আমি অনেক ফ্রেন্ডলি একটা পার্সন ছিলাম, এখন সেরকম আর নাই। আপনারা অনেকেই জানেন যে আমাকে অনেকে ভয় পায়, বা ভয় পায় মানে যে আমাকে মনে করে যে বুইড়া বেটা, উল্টাপাল্টা মানে কথা বলে রেগে যাবে বা সামথিং। ইটস ট্রু, বয়সের সাথে সাথে একটা তো এফেক্ট পড়েই। তো বয়সে গেলে বুইড়ারা অনেক শয়তান হয়ে যায়, এটা হচ্ছে নর্মাল। আমরা নিজেরাও দেখছি, বয়স্ক লোকজনের সঙ্গে কথা বলতে গেলে হয় না। তো আমি কমিউনিটি যেরকম চালাইতাম, আমার অনেক ফ্রেন্ডস ছিল, অনেক মেম্বার্স ছিল। যখন গ্রুপ আপ মিট আপে ডাক দিলে আমরা 15-20 জন আড্ডা দিতাম, তারপরে অ্যাটলিস্ট 6-7 জন তো হইতোই, এবং আমরা বিভিন্ন অকেশনে মিট করতাম। ঈদ হোক, রোজা হোক, হ্যাঁ, শীতকাল আসুক, জাস্ট উইকেন্ড আসুক, আমরা দোকানে যেতাম, বিভিন্ন দোকান, স্টার্লিন এন্টারপ্রাইজ,
তারপর বিভিন্ন যমুনা ফিউচার পার্ক, এখানে হয় যেতাম, স্নিফ করতাম পারফিউম, কিন্তু একটা ডিফারেন্ট, মানে এখন যারা নতুন গ্রুপ করছেন তারা এই এক্সাইটমেন্টটা ফিল করে। আমি জানি অনেক গ্রুপ মিট আপ করতেছেন, সেলিব্রেট করছেন, এই এক্সাইটমেন্টটা প্রথম ইনিশিয়াল 2-3 বছর আমার অনেক ছিল। বা সময়ের সাথে সাথে সমস্যা হচ্ছে কি, কমিউনিটি বলতে কি বোঝায়, মানুষ বোঝায়। আপনি যখন একটা কমিউনিটি চালাবেন অ্যাজ এ কমিউনিটি লিডার, আপনার সাথে হয়তো তারা মডারেটর আছে বা কিছু, তারা হয়তো গ্রুপের সাথে আছে, বাট গ্রুপ যে চালায়, প্রত্যেকদিন যে রিভিউ করে, আপলোড করে, গ্রুপ ম্যানেজ করে, পোস্ট অ্যাপ্রুভ করে, এটা একটা ডেইলি সংবাদ মাধ্যমের মতো, যে আপনি নিউজ পেপার পড়তেছেন, তাই না, সকাল উঠে দেখছেন আপডেট কি দেখি। আপনারা অনেকে আছেন আমাদের ফ্রেগ্রেন্স গ্রুপগুলোতে, বিভিন্ন গ্রুপে গিয়ে সেন্ট অফ দ্য ডে পোস্ট করেন, আপনাদের ভালো লাগে, এটাই তো শখ। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে সবাই একরকম মানুষ না, এবং যারা সোকল ফ্রেন্ড ফ্যান, বিভিন্ন কাছ থেকে, মানুষের কাছ থেকে বিভিন্ন বিটার এক্সপিরিয়েন্স নিলে, ধরুন আমি একজন একা মানুষ, আমি সামলাচ্ছি, আপনারা দেখছেন, আপনি আমার সাথে কথা বলতেছেন, রাইট, আপনি আমার সঙ্গে মিট করছেন বা ইন্টারাক্ট করছেন, এরকম ধরেন আমার 100 জনের সঙ্গে মিট করতে হয়, এবং 100 জনের মধ্যে সবাই ভালো মানুষ হয় না, অনেকে আছেন তাদের কিছু সমস্যা থাকে, মেবি তারা খারাপ মানুষ না, বা তাদের কমপ্লেক্স থাকে যে ওর থেকে আমি বড় লোক, ওর থেকে আমি বেটার কালেক্টর, এরকম চিন্তা নিয়ে অনেকে দেখা করতে আসেন। তারা মনে করেন যে তাদের সঙ্গে আমার কম্পিটিশন। আমার তাদের সঙ্গে কোনো কম্পিটিশন নাই, বিকজ আমি যে কাজটা করি, আমি কালেক্টর না, শুধু আমি রিভিউ করি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। যা যা রিভিউ করে তাদেরকে ফুল পাওয়ার টু দেম, হ্যাঁ, মোর রেসপেক্ট টু দেম। বাট যারা রিভিউ করেন তারা কিন্তু সাধারণ কালেক্টর যে ডিফারেন্ট। যারা রিভিউ করেন তারা আপনি একটা মেসেজ দিচ্ছেন, তারা আপনি একটা সেবা দিচ্ছেন, যেটা আপনি ফ্রিতে বসে দেখতে পারছেন, ওটা দেখে আপনি ইনফরমেশন জানলেন, আপনি তার থেকে ইনফরমেশন রিভিউ দেখে আপনার ভালো লাগলো, তাকে বিশ্বাস হলো, আপনি দোকান থেকে পারফিউম কিনলেন। এভাবেই কমিউনিটি গ্রো করে, উনি আবার 10 জনকে আপনার গ্রুপে অ্যাড করলেন। এভাবে হতে হতে অনেক সময় হয় কি, মানুষ উল্টাটাও হয়। আপনাদের খারাপ কিছু বলি, যেমন ধরেন কিছু কিছু মানুষ আছে, তারা হয়তো গ্রুপে কিছু মানুষ ঢুকাইলো, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা বুঝার যে ব্যাপারটা, গ্রুপের একটা সিস্টেম বা রুল কিংবা নিয়ম নীতি, তারা তোয়াক্কা করে না। তারা দেখা গেলো যে মানুষের সঙ্গে ঝগড়া করতেছে, আইসা গ্রুপ থেকে মেম্বার চুরি করে নিয়ে যাচ্ছে, অ্যাডমিন চুরি করে নিয়ে যাচ্ছে, ইনভাইট করে তাদের নিজস্ব গ্রুপ খুলতেছে, গ্রুপের নাম চুরি করে আরেকটা গ্রুপ বানাচ্ছে। এরকম করতে করতে যেটা হয় যে এটা সমস্যা করে যারা গ্রুপ চালায়, তারা সবচেয়ে বেশি ফেস করে, বিকজ ওই লোকগুলোর সঙ্গে আমার ডিল করতে হয়। আপনাদের হয়তো মেম্বার হিসেবে ডিল করতে হয়, তারা আপনার কাছে হচ্ছে যে আপনার সমস্যা কি, আমার সমস্যা কি, যদি অন্য কেউ এই কাজগুলো করে বা গ্রুপে বেয়াদবি করে, সমস্যা আছে। বিকজ এক মাথায় এতগুলো জিনিস একসঙ্গে রাখা সম্ভব না। আমি তো রিভিউ করব, ডিক্যান করবো, এটা হচ্ছে আমার কাজ, এই দুটো হচ্ছে আমার মেইন কাজ পারফিউম নিয়ে। এর বাইরে এক্সট্রা যে কাজগুলো, মানুষের বেয়াদবি এবং ধরেন মানুষের উল্টাপাল্টা কাজ, ধরেন অনেকে বলেন আপনি দেখা করেন না কেন, পিক আপ করার অপশন নাই কেন। আমি একসময় দেখা করতাম, মানুষের সঙ্গে দেখা করতাম, কেউ চা খাইতে বলে চা খাইতাম, কফি খাইতে বললে খাইতে বলে যাইতাম, আমি নিজের টাকা দিয়ে খাওয়াইতাম হয়তো, বা ওনার ট্রিট দিলে, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। বাট একটা সময় দেখা গেল যে মানুষের উল্টাপাল্টা কথা বলে, তারা এসে ভাবে যে ও রাস্তায় আমার সঙ্গে দেখা করতে আসছে, ও অর্ডিনারি একটা লোক, যা মন চায় বলে দিই, আমি তো একটা ভালো কর্পোরেট জব করি। এরকম অনেক লোক আছেন যাদের সেই আন্ডারস্ট্যান্ডিং বা ম্যানার্সটা নাই। অনেকে আপনার ম্যাক্সিমাম লোকজনই আপনারা আমাকে রেসপেক্ট করেন বড় ভাই হিসাবে কিংবা ফেলো ফ্র্যাগেট হিসাবে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। যারা আমাকে সম্মান করেন তাদের সঙ্গে আমি ওইভাবে সম্মানের সঙ্গে কথা বলি। কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরেন একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, এই স্টোরিটা আগে বলছি, এই ছেলেটা বাংলাদেশে আসছে সিঙ্গাপুর বা কোথা থেকে, তো ছেলেটা আমি জানি না কি করে, ডিকেন টিকেন সে কিনছে, আমি কিছু কন্টেস্ট দিছিলাম, ওই সময় প্রচুর কন্টেস্ট দিতাম, গিভ অ্যাওয়ে দিতাম, ফ্রি বটল দিতাম। তো সে মোস্ট প্রবাবলি ডিলেন ব্লু বা এরকম একটা পারফিউম জিতছে আমার থেকে, হ্যাঁ, আমি তাকে দিছিও, গ্রুপে পোস্টও করছি। এরপরে গিয়ে মানে ধরেন আমি তো তার থেকে কিছু চাচ্ছি না, আমি, সে গিভ অ্যাওয়ে নিচে জিতছে, কাস্টমার গুড, তাকে আমি বললাম যে ভাই আপনার কিছু লাগলে, মানে সে আমার সঙ্গে এসে দেখা করে পিক আপ করতো। একদিন সে 4-5 হাজার টাকার মতো ডিকেন বা এরকম কিছু সে অর্ডার করে, আমি তো তাকে চিনি, হ্যাঁ, আমি বিকাশ টিকার কিছু চাইনি আগে, সে ডিকেন করছে, বলছে ভাই আমি বিকালে আসবো কনফার্ম। আমি ডিকেন রেডি করে বসে আছি, বিকালে সে বলছে ভাই আমার সরি লাগবে না। তো আপনি এখানে জিনিসগুলো বুঝেন, মানে এই জিনিসটা হচ্ছে কি, সোজাসুজি হচ্ছে যে একটা মানুষকে ডিস্টার্ব করা না, মানুষকে ক্ষতি করা। কারণ ডিক্যানগুলো যখন প্রিপেয়ার করে ফেলবো, ওই ডিক্যান তো আমি আর বেচতে পারবো না, আমি তো বোটলে, মানে ডিক্যান বটল থেকে ঢুকাইতে পারবো না, তাই না। এবং তাকে আমি বললাম কেন আপনি নেবেন না, আপনি তো কনফার্ম করলাম, তোকে কয়েকবার জিজ্ঞেস করছি, আপনার থেকে আমি বেকাশও নেই নেই। না ভাই আমি আসলে একজনের থেকে কমে পাইছি। এই হচ্ছে একটা স্টোরি। এবং এই ছেলে পরে এসে আরেকবার, তাকে আমি ব্লক করছি রাগিয়ে গিয়ে, অফকোর্স আমি সাধারণ মানুষ, আমার রাগ হয়েছে, তাকে আমি ব্লক করছি। এরপরে সে আরেকবার, আমি একটা পারফিউম সেল পোস্ট দিবা সামথিং, একটা ছেলে এসে চিটাগাং থেকে বলছে ভাইয়া আমি একটা হেল্প চাই। এই ছেলেটা ভালো, চিটাগাং ছেলেটা ভালো, সে বলছে ভাই আমাকে একটা ছেলে পারফিউম বেচতেছে, কিন্তু ওর বাবুর র্যাপ নাই, আপনার তো বিজনেস আছে, দেখেন বুঝেন জিনিসটা, আপনি একটু হেল্প করেন, একটু পাঠানোর ব্যবস্থা করে দেন, আমি যদি লাগে বাবুর র্যাপের টাকা দিয়ে দিব। তা আমি নর্মালি এই ধরনের সার্ভিস দিতাম না, কারণটা কি জানেন, যে এটা আমার কাজের মধ্যে পড়ে না, আমার প্রোডাক্ট না, আমি কেন একজনকে সেরে সেরে সার্ভিস দিব। বাট যেহেতু এই ছেলেটা ভালো, চিটাগাংয়ের ছেলেটা ভদ্র একটা ভাইয়া, তাকে বলছি ঠিক আছে ভাইয়া আই ক্যান হেল্প ইউ, আমি আমার কাজের বাইরে গিয়ে আপনি হেল্প করবো, সমস্যা নেই। রাস্তায় গিয়ে দেখি, গাড়ি নিয়ে গিয়ে দেখি যে সেই বেয়াদব ছেলে যে ডিকেন অর্ডার করে 5,000 টাকার ডিকেন নেয় নাই, তাকে ব্লক করার পরে সে কত চালাক, সে কত ধূর্ত,
সে ভাবছে সে আমাকে দিয়ে তার বটল পাঠাবে, আমি বাবুল রেপ করে তার জিনিস পাঠিয়ে দিব। সাহস দেখেন। আমি খেপে গিয়ে তাকে বলছি, খবরদার তোমাকে ধানমুখী না দেখি। আমি খুব চিল্লাচিল্লি করছি, আমি একদম দাঁত কামড়াকামড়ি, মানে আপনারা হয়তো ভাববেন যে ভাই এত রাগারাগির কি আছে, সিম্পল জিনিস। আমি আসলে ভাই মেবি আমার চরিত্রটা একটু গরম টাইপের, হ্যাঁ আমি উগ্র না, বাট আমার সঙ্গে বেয়াদবি উল্টাপাল্টা করলে, মানে ডিলিক্স উল্টাপাল্টা করলে আমার ভালো লাগে না। এবং আমি যখন দেখি সে আবার দাঁত আমার উপর দাঁত দেখাচ্ছে, আমি বলি যে একদম খবরদার, থাপড় দিয়ে ফালাই দিব, তুমি আমার সাথে মাস্তানি করতে আসো, সে এভাবে দেখাইতে আসছে। তাই আমি বললাম যে ডিকেন অর্ডার করে নাও না, তোমার ফ্রিতে বটলও দিলাম, হ্যাঁ তারপর তুমি আমার ক্ষতি করলা, তারপর এখন আবার এক্সপেক্ট করে তোমার জিনিস বেঁচে দিব, তাই না? এই ধরনের মানুষ প্রচুর আছে। একটা এক্সাম্পল দিই, কদিন আগে এক ছেলে নতুন, তো আমি 017 নাম্বারটা হয়তো পেজে দেওয়া আছে যে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ, ডাইরেক্ট কল করেন না অর্ডার করার জন্য। এটা বলে রাখি, বিকজ আমার ডাইরেক্ট মানুষের কথা বলতে, মিট আপ করতে ভালো লাগে না। তো কারণ প্রচুর সময় নষ্ট হয়, মানুষজন দেখা করতে 10 বার বাইরে যাও, চা খাও, হ্যালো বলো, 5 মিনিট করে হইলে অনেক সময় যায়। আমার শরীর ভালো থাকে না মোস্ট অফ দ্য টাইম, তো আমি বাসাতেই থাকি, বের হই একটার সময়, বিকাল একবার বের হই, পার্সেল দিয়ে এসে আমি আমার ইফতার টিফতার কিনে বা অন্যান্য কাজ করে বাইরে চলে আসি। আমার লাইফ খুবই মানে ফিক্সড। আমি ওই আড্ডাবাজি পছন্দ করি না, অহেতুক কথা বলা পছন্দ করি না। যে খাজুরা গল্প লাগাইলে ভাই প্রত্যেকদিন একটা 2টা 3টা মেসেজ পাঠাচ্ছ, ভিডিও দেখতেছো, আমার এই গল্প করতে ভালো লাগে না, স্পেশালি অচেনা মানুষের সাথে। এটা আমি একদম ক্লিয়ারলি বলে রাখি, এটা কোনো ডিসরেসপেক্ট না, জাস্ট আমার এরকম 10জনের সঙ্গে গল্প করলে আমার কাজের সময় নষ্ট হয়। তো এই ছেলে আমাকে নক করছে, নক করে বলছে ভাই আমি তো ডিকেন নিবো এইটা 2টা 3টা। তাই বললাম টোটাল এত আসবে এবং কুরিয়ার চার্জ সহ। ভাই ঢাকার মধ্যেই তো কুরিয়ার চার্জ হাফ করে দেন ভাই, এখন তো আমরা ভাই ব্রাদার্সই। এরকম হালকা টাইপের কথাবার্তা অনেকে হয়তো বলে, মেবি তাদের ওইরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে না বা ওরকম তারা মিশে নাই, তারা হবে যে যার সঙ্গে যেভাবে কথা বলা যায় ইটস ওকে। আমি কোনো রাগ দেখাইনি, কিছু দেখাইনি, জাস্ট তার মেসেজ রেস্ট্রিক্ট করে দিয়েছি, আমার দেখার ইচ্ছা নাই। কারণ আমার এই সেল করা, পারফিউম সেল করা অত ডেসপারেশন নাই যে ভাই হাতে পায়ে ধরলেও বেচবো, আপনি গালি দেন আমি আপনাকে বেচতে যাচ্ছি, নো। আপনি যদি রেসপেক্ট না জানেন, আপনি যদি কথা বলার ম্যানার্স না থাকে, আপনি আমার সঙ্গে কিসের ভাই ব্রাদার? আপনাকে আমি চিনি না পর্যন্ত, কিভাবে ভাই ব্রাদার হলাম? তো ভাই ব্রাদার বইলে ভাই রেসপেক্ট বিগ ফ্যান এসব বলে আপনি এখন ডিসকাউন্ট দেন কেন? আপনাকে ডিসকাউন্ট দিতে হবে আমার? আমার এই মুহূর্তে আপনাদেরকে একটু ফ্র্যাঙ্কলি বলি, অনেকে বলেন যে ভাই গিভ অ্যাওয়ে কেন করতেছেন না এখন, পারফিউম ফ্রিতে দিচ্ছেন না কেন, কিংবা ডিসকাউন্ট হচ্ছে না কেন ডিক্যান্টে। আপনারা যদি না জেনে থাকেন, মার্কেটের প্রত্যেকটা জিনিসের দাম ডাবলের উপর চলে গেছে। ডিক্যান বটল যে দামে কিনতাম তার ডাবল হয়ে গেছে এখন। এক, আসা যাওয়ার খরচ বাড়ছে, পারফিউমের দাম বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। আমি কিন্তু ভাই দাম বাড়াইনি, আমার যে দাম ছিল আগে হয়তো আমি দিতে পারতাম, বিকজ ওই সময় কম দামে পারফিউম কিনতে পারতাম। 5,000 টাকার পারফিউম এখন 11-12 হাজার টাকা। কিভাবে সম্ভব ভাই? আপনি আমাদেরকে বলেন, মানে সাধারণ আপনি যদি বিজনেস করেন, আপনি কি দিতে পারবেন মানুষকে যে আপনি আমার লস করে হলেও মানুষকে হ্যাপি রাখবো? মানুষকে হ্যাপি করা আমার দায়িত্ব না। আমার কাহিনী হচ্ছে যে আমি আমার থেকে অফার করছি কিছু জিনিস, আপনারা নিবেন, না নিলে না নিবেন, এখানে কোনো জোর জবরদস্তি নাই। ওকে, তো লাস্টের কাহিনী বলি, মানুষের সঙ্গে দেখা করতে চাই না কেন? দেখা করতে চাই না এই করতে, ভাই আমি পিক আপ করবো, আমি এই সময় আসবো। এই একটু একটা ছেলের সাথে কথা হচ্ছে, সে রাত 9টায় আসবে, আমি ওই ছেলে হয়তো ভিডিও দেখবে। তো এই জিনিসটা হয়তো আপনি বুঝেন না, রাতের বেলা দেখা করা বা সময়ের পরে গিয়ে আমি আসলে এই কাজটা করি না। ধরেন আপনি বলছেন আগে দেখা হয়েছে, হোয়াট এভার, ঠিক আছে, মেবি মানলাম ঈদের সময় আপনারা আবদার করছেন, আমি আসবো এই সময়, আমার এই ডিকেন লাগবে, ওকে। তো আপনি লিস্ট দেবেন হচ্ছে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, তারপর আপনি পেমেন্ট করবেন বিকাশে। পেমেন্ট করবেন না, কনফার্ম করবেন না, আমি এসে পড়ছি এখন দেন। ব্যাপারটা হচ্ছে আপনি এসে আমাকে এখন যে কোনো সময় আসবেন, আমাকে এখন আপনার ওই সময় সার্চ করে ডিকেন করে দিতে হবে, এটা তাই না? তারপরে দেখেন সেটাও না, আমি বলছি আপনি 9টার মধ্যে আসেন বা সামথিং, আমি হয়তো ডিকেন করে রাখবো, আপনার টোটাল এটা আপনি বিকাশ করে দেন। ভাই আমি তো একটু ওইখানে যাব, ওখানে গিয়ে এই সময় আসবো, আপনি বসে থাকবেন। বেসিক্যালি হচ্ছে সার করতে হবে, স্যার আপনি কখন আসবেন, আপনার জন্য বসে থাকবো, তাই না? এটা হচ্ছে আপনাদের মানে এন্টাইটেলমেন্ট। আই এম সরি টু সে, আমি সবাইকে সেম ভাবে দেখি না, বাট এই ধরনের এন্টাইটেলমেন্ট থাকলে খুব ডিফিকাল্ট। আমি এটাকে চরম অপছন্দ করি এবং আমার আসলে সেই ডেসপারেশন নেই আপনার এই কটা ডিকেন নেবেন বা সামথিং, সবাই যেভাবে নেয় সেভাবে নিতে হবে। দিস ইজ দ্য রেসপেক্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রেসপেক্ট, আমার আসলে কিছু করার নেই, আমি পেজ আমার মতো চালাবো, রাইট? তো ডিকেন পেজ নিয়ে কথা বললাম, যে ডিকেন যদি কিছু লাগে আপনাদের, ঠিক আছে, আপনারা ওই গ্রুপের ফিচার্ড একটা বাটন আছে, ক্লিক করলে আপনার ডিকেন প্রাইস লিস্ট আসবে। অনেকে প্রাইস লিস্ট দেওয়ার পরেও ভাই আমাকে টোটালটা জানান। তো আপনারা ভাই লিস্ট আমি কেন করছি? আপনাদের জন্য করছি, আপনারা দেখবেন, টোটাল দেখবেন, তারপর হচ্ছে কুরিয়ার চার্জ 120 140 যাই আসে, আমি জানালে আপনার বিকাশ নাম্বার বিকাশ করবেন, পরদিন বিকালের মধ্যে যদি করেন তাহলে আমি পাঠিয়ে দিব। তো অনেকে বলেন যে ভাই এরকম 10-12 বার জিজ্ঞেস করে কিছু নেন না, তাদের সঙ্গে কথা বলতে আর চাই না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে আমার একটা মানুষের পক্ষে, এবং বয়স হয়ে যাওয়ার কারণে আমার ডায়াবেটিস, অনেক কিছু কারণে আমি আসলে মানে বাসায় সমস্যা বিভিন্ন জায়গায় থাকে, পার্সোনাল সমস্যা থাকে, এর মধ্যে আমি ম্যানেজ করার চেষ্টা করি। বাট আমার প্রায়োরিটি থাকে হচ্ছে আমার চ্যানেলের কাজ, ভিডিও, এগুলো যদি আমি টাইমলি দিতে না পারি তাহলে আমার কাজের ক্ষতি হয়। তো আপনারা আশা করি আমাকে হেল্প করবেন। যদি হেল্প করতে না চান, অপছন্দ করেন, আই হ্যাভ নো ইস্যু উইথ ইট, জাস্ট দ্যাট আমি চাই না কি আমার সময় নষ্ট করুক ভাই। এটা অনেক আমার কাছে খারাপ লাগে, একটা মানুষের জীবনের সময় কটুক,
তাই না? তো সময় নিয়ে যেহেতু কথা বলছি, একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা এই জিনিসটা একটু ভেবে দেখবেন। এটা হচ্ছে পারফিউম, ঘড়ি সবকিছুর বাইরে একটা জিনিস হচ্ছে যে মানুষের মৃত্যু। হ্যাঁ, এটা অনেক নিয়ে চিন্তা করে না। আমরা যতদিন বেঁচে আছি আমরা খুব এক্সাইটেড, আমরা আসলে খুব ফিউচার নিয়ে দূরদর্শী না, যে মরে যাওয়া এখন এত, আমি তো ইয়াং, আমি এখন মরবো কি, আমার টাইম প্রচুর আছে, তাই না? যখন আমরা ইয়াং ছিলাম তখন অত অত ভাবতাম না, বাট ম্যাচুরিটির সাথে সাথে অনেক কিছু ভাবতে হয়। আপনারা মাঝে মাঝে চিন্তা করে দেখেন, যারা ঈদ করতেছেন বা আনন্দের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শপিং বা ধরেন অকেশন, সবাই একসাথে আছে, তাই না? একটা আনন্দ ঘন মুহূর্ত। সবার ফ্যামিলি থেকে এরকম আছে, অনেকের মা ইন্তেকাল করছেন, বাবা ইন্তেকাল করছেন, হয়তো ফ্যামিলি মেম্বার নাই, রিসেন্টলি খারাপ কিছু হয়েছে ওনাদের সাথে। ওনাদের ঈদ আর আপনাদের ঈদ কিন্তু একরকম না। হ্যাঁ, যার যায় সে বুঝে। এখন ধরেন শুধু বাবা মা না, ধরেন আপনি, হ্যাঁ আল্লাহ না করুক আপনি, আমি যে কোনো সময় তো আল্লাহ যদি চায় যে আমরা চলে যাবো, তাই না? আমাদের কিছু করার নাই। এটা চিন্তা করলে খারাপ লাগে, ভয় লাগে যে আল্লাহ, কিন্তু আপনারা কখনো মৃত্যু নিয়ে চিন্তা করেন? চিন্তা করা উচিত, ভালো হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য না, বাট জীবনের সাথে মৃত্যুর মানে কানেকশনটা খুব কাছের, খুব ফাইন একটা লাইন। আপনি ঘুমাতে যাচ্ছেন, পরদিন না উঠতে পারেন, আপনি রাস্তায় যাচ্ছেন, আল্লাহ না করে একটা বাস ট্রাক বাড়ি ধাক্কা দিতে পারে, অথবা আপনার হার্ট অ্যাটাক হলো, হইতে পারে না, আমরা জানি না শরীরের কি অবস্থা। তো যারা মারা যান, আমি এটা ভেবে দেখছি আজকে হাঁটতে হাঁটতে, যে যারা মানুষ মারা যায় তাদের স্থান হয় কোথায়? কবরস্থান, তাই না? এবং ওখানে গেলে আসলে খুব বেশি মানুষ আপনাকে ভিজিট করতে আসবে না, কারণ আপনার ধরেন উত্তরায় বা আপনার আজিমপুরে আপনার মানে আপনার কবর হয়েছে, আপনি দেখবেন যে আপনার কবর মেবি আপনার কাছের লোক যারা আপনাকে চায়, বাবা মা বা আত্মীয় স্বজন যারা আপনাকে ভালোবাসে। অনেক সময় দেখা যায় বছর পর বছর পরে আছে, কেউ আসেও না, নিজের ফ্যামিলিও আসে না। তো এটা কেন বলতেছি, যে আমাদের এই সামান্য জীবনে আমরা অনেক ভুল করি, অন্যায় করি, এবং আমরা মানুষের উপর জুলুম করি, এবং একটু সামান্য পাওয়ার হলে, টাকা হলে মানুষের উপরে খুবই মানে থাকে না যে আমরা চিন্তা করি। দেখেন আমি এখন খুব সাধারণ একটা মানুষ, আমি মাঝে মাঝে চিন্তা করছি যে দেশ নিয়ে চিন্তা করি, এখন চিন্তা করি না। কারণটা কি? এত চিন্তা করে কোনো লাভ নাই। 15 বছর সরকারের সময় অনেক চিন্তা করছি, কিছুই আসে যায় নাই। অনেক চিল্লাইছি, অনেক বিদ্রোহ করছি, প্রতিবাদ করছি রাস্তায় গিয়ে। এই আমিন মোহাম্মদ গ্রুপের বিল্ডিং এর সামনে ওরা ফুটপাত, এত বড় ফুটপাত, দুইটা গাড়ি পাশাপাশি রেখে মানুষকে চলার জন্য একটু জায়গা দিয়ে রাখে। ওদেরকে পুলিশ কিছু বলে না, কমপ্লেন করলে কোনো ইয়ে দেয় না। কারণটা কি? আমিন মোহাম্মদ গ্রুপ কে? বাংলাদেশ এরকম কয়েকটা গ্রুপ বাংলাদেশ পুরো কন্ট্রোল করে রাখছে। এটা নিয়ে কথা বলে অনেকে খারাপ লাগবে, তাই না? কিন্তু সাধারণ মানুষের চলার রাস্তা, এটা কি ওদের অধিকার করা, মানে দখল করার রাস্তা ওদের কি রাইট আছে? প্রত্যেকটা রেস্টুরেন্টের বিল্ডিং এর সামনে রাস্তা পুরো দখল। আপনার কি কথা বলেন এগুলো নিয়ে? আপনার দেখতে তো অভ্যস্ত হয়ে গেছেন। তো আমাদের রাইটটা আসলে কোথায়? তো আমি দেখি অনেক সময় যে বড় বড় মন্ত্রী মিনিস্টার হয়, যে আমাদের ক্রিকেটের ফারুক সাহেব, তাকে আমি কত সাপোর্ট করলাম যে আসছে ফারুক ভাই ভালো লোক, আসলে দেশে ক্রিকেটের চেঞ্জ হবে। পাওয়ার সাথে সাথে তার হাম্বরা ভাব, তার পাপনের মতো একটা ভাব, আমি বিশাল হয়ে গেছি সামথিং। ভাই পাওয়ার সারা জীবন থাকবে না। সালাউদ্দিন সাহেব ফুটবলের পাওয়ার সারা জীবন থাকবে না। তো এরা ধরাছোঁয়ার বাইরে থাকে ভাই, মন্ত্রী মিনিস্টার বিগ শট, এরা কত কোটি কোটি টাকা ডলার নিয়ে থাকে, তাদের কি ধরনের লাইফস্টাইল, তারা কি খায়, কিসের গাইতে চলে, ওদের লাইফই ড্রিমি ডিফারেন্ট। আমি এই লোকগুলোর জন্য বলতে চাই যে ভাই, যখন তোরা মরে যাবি, যখন তোদের শেষ হয়ে যাবে, কয়টা টাকা কবর নিয়ে যেতে পারবি? হ্যাঁ, তো চিন্তা করা উচিত, মানুষকে কিছু হলে হেল্প করে। দেখেন মানুষ, আমি রাস্তায় ভিক্ষুক দেখতেছি ভাই, আমি দিতে টাকা দিতে সাহস পাই না। একজনকে দিতে গেলে 30-40 জন হিসেবে, আমার তত টাকা নাই দেওয়ার মতো। ঠিক আছে, যতজন পারি বুড়া মানুষ দেখলে, বা ধরেন মনে হলো যে পারতেছি এই সময় দিতে পারি, একটু খাওয়া কিনে দিই, হোয়াট এভার। বাট ভালো মানুষ হতে গেলে আপনার সবার আগে চোখে পড়া উচিত যে দেখেন বাংলাদেশে টিসিবি লাইনটা যখন থাকে আমাদের বাসার সামনে, আজকে সন্ধ্যায়ও লাইনটা ট্রাকটা আসছে, হুড়মুড় করে মানুষ দৌড়ায় গিয়ে মারামারি, চিল্লাচিল্লি, হাতাহাতি। কারণ মানুষ তখন ভাই সামান্য কিছু টাকায় একটু চাল কিনবে, ডাল কিনবে, এটা ভাই সাধারণ মার্কেট থেকে কেনা সম্ভব ওদের পক্ষে। একই সময় কন্ট্রাস্টটা দেখেন, আমি কাউকে মানে হার্ট করার জন্য বলছি না, বাট আড়ং এর শোরুম খুঁজছে, হ্যাঁ বিশাল শোরুম, বাংলা কি এশিয়ার বিগেস্ট, এটা হাই গ্রেট, আড়ং ইজ এ গ্রেট ব্র্যান্ড, রিপ্রেজেন্ট বাংলাদেশ, ব্র্যাকের সাথে তারা সম্পর্কিত, গুড। বাট এখানে মানুষের এত বড় লাইন, ওখানে কি ফ্রিতে খাওয়া দিচ্ছে, ফ্রিতে কিছু দিচ্ছে? কিছুই দিচ্ছে না রে ভাই। এত মানুষ কমপ্লেন করে দেশে বাজারে জিনিসপত্র এত দাম, টাকা নেই, এনে নেই, তারপর এতগুলো মানুষকে ওখানে লাইন দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে। দিস ইজ আওয়ার বাংলাদেশি কালচার। দুইটা কন্ট্রাস্ট। এর মাঝখানে যারা সাধারণ মানুষ চিন্তা করেন যে আপনি এত দামি দামি জিনিস কিনতেছেন, খাইতেছেন, উড়াইতেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কেনা সমস্যা না, টাকা উড়াচ্ছেন, টাকা নষ্ট করতেছেন, খাওয়া নষ্ট করতেছেন। এই জিনিসগুলো কিন্তু ভাই অন্য মানুষের অভিশাপ চোখে লাগে। হ্যাঁ, আপনি একটা বুফেতে যাচ্ছেন, হ্যাঁ আপনি ওরকম খাইতে পারেন না, আপনি 12,000 টাকা দিয়ে বুফে খাইলেন, আপনার যদি মনে হয় যে ওখানে আমি ভাই 100 টাকা খাওয়া খাইতে পারলাম না, এটা ওয়েস্ট। আমার কাছে মনে হয়েছে, আমি নিজে বুফে খাইছি, বাট আমি আলহামদুলিল্লাহ গিয়ে খুব চয়েস করে, আমি কিন্তু ভাই বুফের জন্য খুব মানে ভালো কেন, আমি গিয়ে দামি দামি যে আইটেমগুলো আছে, ধরেন বিফ স্টেক দিছে বা মাছ দিছে, ল্যাম্ব দিছে, ওগুলো আমি বেশি করে নেই, ফল নেই, টাকা উসুল করে আসি ভাই। খাইতে গেলে আলহামদুলিল্লাহ, বাট ওইরকম ভাত,
মানে থাল থাল ভাত এগুলো খাইতে পারি না। বাট একটু চিন্তা করবেন, যেই সময় আপনার এই যে মেশিন বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এরপরে আপনাকে একটু মনে রাখবে না, আমাকেও মনে রাখবে না, কাউকে মনে রাখবে না, কারণ আমাদের মরার পরে সব বীরত্ব শেষ। তো কিছু ভালো কাজ করে যান, মানে মানুষ যেন আপনাকে ঘৃণা না করে, মানুষ যেন আপনাকে বদদোয়া না দেয়, কেউ যেন আপনাদের টাকা না পায়। এভাবে চলে গেলে আপনি দেখবেন একটা বদদোয়া পড়ছেও আপনি আমি জানি না পরকাল তো কেমন আমরা জানি না কেউ, বাট আছে একটা পরকাল ডেফিনেটলি। বাট আপনি যদি বদদোয়া না পেয়ে যদি মানুষের দোয়া পান, মানুষ যদি আপনাকে মনে করে ভালো কাজ করে গেলে, মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। তো একটু চিন্তা করবেন, হ্যাঁ, আমাদের জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এই জিনিসটা আমি খুব চিন্তা করি। আমার কাছে মনে হয় যে কোনো দিন আমাদের চলে যেতে পারি, তাই না? তো এইটা একটা। আরেকটা জিনিস ওটার সাথে সম্পর্কিত, সেটা বলি একটু, অপ্রিয় সত্য কথা। এই কথাটা আপনারা কেমনে দেখবেন আমি জানি না, এই ধরনের কথা কেউ বলেন না, আমি বলতেছি। আপনারা ধরেন ফ্যামিলিতে, আপনি বাবা, আপনি ফ্যামিলি মেম্বার, আপনি বিয়ে করছেন, বাচ্চা হয়েছে, তো আপনার আর্থিক অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। অনেকে থাকে যে অসচ্ছল, কেউ চলতেছে মানে মোটামুটি পয়েন্টে, কেউ আছে খুবই সচ্ছল, আর কেউ কেউ আছে রিডিকুলাসলি রিচ। এর নিচে বাংলাদেশ একদম আছে হচ্ছে যারা একদম ধরেন দিন আনি দিন খাই, একবেলা ভাত খেতে পারেন, একদম এক্সট্রিম পুয়ার, এক্সট্রিম রিচ। হ্যাঁ, তো যারা একদম পুয়ার, তাদেরকে আমি সবসময় একটা জিনিস বলতে চাই, তারা কিন্তু একটা জিনিস বোঝা যায়, যাদের এডুকেশন নাই, তারা 5-6টা বাচ্চা বানায় যাচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হয় আপনারা বলবেন যে ইসলামে এটা আপনার আছে, এটা বরকত, হ্যান ত্যান। নো, আপনার যদি ওরকম ফ্যামিলি বড় করতে হয়, আপনার সেই ধরনের আর্নিংস থাকতে হবে। আপনি যদি ফ্যামিলিকে প্রোভাইড করতে না পারেন, আপনার ছেলে বড় হয়ে এই চাঁদাবাজি করবে, ভিক্ষা করবে, গ্যাংস্টার হবে, কিশোর গ্যাং হবে, এই কন্ট্রিবিউশন কোনো কন্ট্রিবিউশন না। এক, সেকেন্ড অফ অল, কিছু কিছু ফ্যামিলি আছে যারা শুধু টাকা দেয়, বাট ছেলে মেয়ে কিছু ম্যানার্স শেখায় না। দেখলেন না কদিন আগে একটা ছেলে একজন বয়স্ক লোকের মুখে খুশি মেরে 17টা স্টিচ লাগছে ওনার। তো জানোয়ার হয়ে গেলে ভাই, ওই ক্লাস ইংলিশ মিডিয়াম বড় লোক হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা একটু বুঝছেন। কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলতে চাচ্ছি, কারো কারো ফ্যামিলিতে অনেক নীতি কথা বলে, এটা নিয়ে কেউ কথা বলে, নীতি কথা বলে, নীতি কথা দিয়ে কিন্তু ভাই জীবন চলে না। নীতি কথা বলবেন, ভালো ম্যানার শেখাবেন, গুড, আপনাকে এক্সেসিভ কিছু দিতে হবে না, বাট যেটা আপনার ছেলে মেয়ে চায়। অনেক ফ্যামিলিতে এরকম আমি দেখছি, ছেলে মেয়েকে কিছু দেয় না, এত স্ট্রিক্ট, ছেলে মেয়ে কিছু দিবে না, তারা গরিবকে খাওয়াচ্ছে, আত্মীয় স্বজন গরিব থেকে লাখ লাখ টাকা দিচ্ছে, আপনাকে হয়তো দেখাচ্ছে আমি খুব স্ট্রিক্ট প্যারেন্ট, তুমি বড় হয়ে নিজে করে নাও। এবং এই বাবা মাগুলো ছেলে মেয়েকে সবসময় কন্ট্রোলে রাখতে চায়। কন্ট্রোলে রাখা এবং শাসন করা কিংবা ধরেন ভালো প্যারেন্টিং ইজ নট দ্য সেম থিং। কন্ট্রোল ফ্রিক ইজ খুব খারাপ একটা জিনিস, আমার নিজের ফ্যামিলির মধ্যেও আছে, যে ছেলে মেয়েকে বাইরে যেতে দিবে না, ড্রাইভার যাও, প্রত্যেক সময় পুতু পুতু করো, খাওয়াও, এখনো খাওয়া দিতে হয়। এবং এই ছেলে মেয়েগুলোকে অনেক সময় দেখা যায় যে আপনারা সামর্থ্য থাকা সত্ত্বেও, ছেলে মেয়ে ধরেন একটা ছেলে এসে চাচ্ছে আমি তো বন্ধুদের সঙ্গে পিকনিকে যাব, হ্যাঁ, 1000 টাকা চাইলো, 2000 টাকা চাইলো, আপনার আছে, আপনি দিলেন না, আপনি মনে করলেন না দিব না, ছেলে বিগড়ায় যাবে। তো মাঝে মাঝে দিতে হয়, মাঝে মাঝে হাত খুলতে হয়, আপনি একটা এক্সপেকটেশন ছেলে মেয়ে আপনার প্রতি থাকে। অনেক ফ্যামিলিতে আছে ধরেন এই যে আপনার শেষ বয়সে গিয়ে দেখবেন যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সবাই গালাগালি করে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, পুরাটা একটা অমানুষ। মাঝে মাঝে এমনও হয় বাবা মা ছেলেকে মেয়েকে ট্রিট করে হচ্ছে গিয়ে তার ফাইন্যান্সিয়াল কত ইনকাম এবিলিটি, বিদেশ থেকে আসছো, এটা নিয়ে আসছো, ওই আছে, গাড়ি আছে, ওয়াও ছেলে অনেক ভালো। কিন্তু যেই ছেলেটা ধরেন আপনার মিডল ক্লাস বা ধরেন একটু কম ইনকাম করে, তাকে সম্মান নেই ফ্যামিলিতে, তাকে মাছের মাথাটা দেয় না। নাটক দেখেন না আপনারা? তো লাস্টে যেটা হয়, অনেক সময় আপনার আছে প্রচুর সম্পত্তি আছে, সব আছে, বাট আঁকড়ায় বসে আছে মৃত্যু পর্যন্ত। আপনি মৃত্যুর আগে ছেলে মেয়েকে বুঝাই গেলেন এবং আপনি অন্যায় করলেন, এক ছেলেকে বেশি দিলেন, মেয়েকে কম দিলেন। এটার পরে তাদের আপনার প্রতি যে সম্মানটা, এটা টাকার বিষয় না, এটা হচ্ছে আপনার, টাকাটা একটা মোড, টাকাটা বিভিন্নভাবে দেখা যায়। টাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে, টাকা ছাড়া কারো কোথাও যাওয়ার অবস্থা নেই। আপনি খাইতে গেলে টাকা লাগবে, পানি খেতে গেলে টাকা লাগবে, বাসার ভাড়া টাকা লাগবে। তো আপনার যদি ছোটবেলা থেকে এরকমই সবসময় মিসট্রিটেড হয়ে আসেন, আপনি কিছু না পান, যে আপনার মনের মধ্যে একটা খারাপ মানে ফিলিং হবে যে আমি চাইলেও কিছু দেয় না ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডরা সবাই জুতা কিনতেছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আপনার ফ্যামিলির দেওয়ার অ্যাবিলিটি আছে বাট দেয়নি আপনাকে। কেন? বিকজ তাদের ইচ্ছা হয় নাই, তারা নীতি কথা সারাক্ষণ। আপনি ইফতার করতে বসছেন, আপনার ভালো কিছু আপনার ইয়েতে নাই, আপনি তখন চেষ্টা বড় হয়ে আমার মাকে টেক কেয়ার করবো সামথিং। এই করতে করতে ফ্যামিলির মধ্যে অনেক কিছু হয় যেটা হচ্ছে যে মানে সুখকর না। অনেক ফ্যামিলির মধ্যে আমি দেখছি জিনিসটা, আমি নিজে অনেক কিছু সাফার করছি। হ্যাঁ, তো একটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনার প্যারেন্টস হিসাবে একটু ব্যালেন্স প্যারেন্টিং করেন, ইটস গুড। নীতি কথাও শোনাবেন, বা একটা ছেলে ভালো একটা ফোনের শখ আছে, শুধু সে টিকটক করবে, খারাপ করবে তা না, আপনার তো আর কন্ট্রোল করতে হবে না সে কি করবে, কোথায় যাবে, কার সাথে মিশবে। আমরা যেমন ছোটবেলায় স্কুলে গেছি, একদম লাস্ট একটা স্টোরি আজকে শেষ করি। ছোটবেলা স্কুলে গেছি, বিভিন্ন ধরনের বন্ধু ছিল আমাদের। তো ওই সময়ও হয়তো পোলাপাইন ড্রাগসটাকে একটা দুজন খাইতো, বাট মোস্টলি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসতো। আমরা ছিলাম বুয়েটের টিচার্স কোয়ার্টার থেকে, আমরা যেতাম, আমরা টিচারের পোলা মানে ছেলে পেলে।
কেউ কেউ আসতো বিজনেসম্যানের ছেলে পেলে, কেউ আসতো বাইরে থেকে, হয়তো গেলো যে মেবি এমন জায়গাতে পুরান ঢাকা থেকে বা কোথা থেকে আসছে, তারা হয়তো এরকম শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, পুরান ঢাকায় বা সামথিং। তো আমাদের যে জিনিসটা ছিল, আমরা সবকিছুই ফ্রি। আমরা যখন স্কুলে যাচ্ছি আমাদের তার বাপ মা দেখতে পারতেছে না। লাকিলি আমরা এমন একটা এরাতে বড় হয়েছি যে আমার পার্সোনালি খেলাধুলা ছিল একটা বিশাল হাইপ ট্রেন্ড। আমরা মাঠ ছিল প্রচুর, ক্রিকেটের প্রতি ভাই অন্ধ ভক্ত ছিলাম আমরা। খেলাধুলা, স্পোর্টস, এগুলোতে আমাদের এত ইন্টারেস্ট ছিল, আমি স্কুল পালায় খেলাধুলা করতাম, ম্যাচ খেলতে যেতাম। তো এটা একটা বাজে নেশা। গল্পের বই পড়া ছিল বাজে একটা নেশা। তো ওই সময়গুলোকে দেখা যেত যে খারাপ ভাই, বেঞ্চে পিসে বসে 30-40 রোল নাম্বার আউট অফ 50। আমরা কিন্তু চাইলে পারতাম, বাট পড়ালেখা ভালো না লাগলে পড়ালেখা করতাম না ভাই। ডান পিটে ছিলাম, ঘুরতাম, ম্যাট্রিক টেনে টেনে পাস করছি। বাট যেটা বলতে চাচ্ছি যে আপনি কি পিক করবেন একজন মানুষ হিসাবে, একজন স্টুডেন্ট হিসেবে। আপনি ভালো খারাপ সবই দেখতেছেন। আমরা স্কাউটিং করতাম, হ্যাঁ, কাপ স্কাউট, বয় স্কাউট, এগুলো। তো আমাদের কি কি একটা কি পুরি হয়তো আমার জাম্বুরি বা আমি মনে নেই এক্স্যাক্টলি। আমরা অনেক গেম খেলতাম। তো একদিন আমাদের শুক্রবারের স্কুলে স্কাউটিং এর জন্য একটা প্রোগ্রাম ছিল, যেখানে হচ্ছে আমরা সবাই যাবো, সারাদিন থাকবো, আমরা গেমস খেলবো ক্লু দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে অ্যাডভেঞ্চার টাইপের। তো খাওয়া দাওয়া দিচ্ছে ক্লাসের মধ্যে। তো সবাই হচ্ছে খাচ্ছে, প্যাকেট থেকে বিরিয়ানি খাচ্ছে। খাওয়ার পরে সবাই দরজার কাছে এমনভাবে ফেলতেছে, বিনটা আছে কিন্তু, বিন একটা ব্যাগ আছে, ওখানে না ফেলে চারদিকে ফেলে ময়লা করতেছে। হুম। তো আমি এটা দেখতেছি, আমি খাওয়া শেষ করে কাছে গিয়ে দেখলাম 3-4টা পোটলা পড়ে আছে। এখন এগুলো হয়তো বড় ভাইরা, সিনিয়র ভাইরা ক্লিয়ার করবে। তো আমার কেন জানি মনে হলো এটা আমার কাছে অন্যায় মনে হচ্ছে বা খারাপ মনে হচ্ছে। আমি উঠে প্যাকেটে ফেললাম। তখন বড় ভাই একজন ছিলেন, উনি বললেন যে থ্যাংক ইউ, দেখো সবাই দেখে শিখো, এই ছেলেটা ও নিজের হাতে ময়লা প্যাকেট উড়াচ্ছে, তোমরা বাইরে ফেলতেছো। আমার লজ্জা লাগছে, আমি এই কমপ্লিমেন্ট চাই নাই, কিন্তু আমি ভালো জিনিসগুলো পিক আপ করা শিখছি। আমি চেষ্টা করছি হচ্ছে যে গরিব মানুষ দেখলে, যেমন রিক্সাওয়ালা একবার আমাদের ক্যাম্পাসে আসছে একটা, তাকে সারাদিন ঘুরে একটা লোক, তার 500 টাকার মতো বোধ হয় ভাড়া হবে বা সামথিং, ওই সময় 90s-এ। সে ওই টাকা না দিয়ে পালায় গেছে আমার ক্যাম্পাসে এসে, এবং রিক্সাওয়ালা কাঁদতেছে। আমি নিতে পারি নাই। আমি বলি এগুলো হচ্ছে গর্বের কিছু নেই, আনন্দের কথা। এবং আমি আমার সব ফ্রেন্ডদেরকে ডাইকা সব বাসায় বাসায়, ক্যাম্পাসে সবার বাসায় গিয়ে, আঙ্কেল আমার 2টা টাকা দেন, 10টা টাকা দেন। এই রিক্সাওয়ালার সাথে এই হয়েছে। সবাই 10 টাকা, 20 টাকা, 50, 100। আমাদের এক আঙ্কেল ছিলেন, ইনামূলক আঙ্কেল, নাটক করতেন, মারা গেছেন। তো চিনবেন, উনি অনেক নাটক করছেন। উনি আমাদেরকে 500 টাকা দিচ্ছিলেন। আমি ওই টাকা পেয়ে পুরো মাথা মতো, আমি চিন্তা করলাম 500 তো হয়েই গেছে। তারপর আরো তুললাম, এবং টাকাটা হয়েছিল 1000 বা 1200। ওই টাকাটা আমরা যখন রিক্সাওয়ালাকে দেই, ওনার মানে বুঝবাম, সরি, চেহারার মধ্যে টোটাল কান্না ছিল, বাট একটা মানে হিউম্যানিটির উপরে যেটা ফেইথ চলে যায় না, ওটা রিস্টোর হয়েছিল। তো এই ধরনের কাজ করলে আপনারা ধরেন মনের মধ্যে অনেক শান্তি পাবেন। আকাম কুকাম করলে, খারাপ কাজ করলে, মানে এটা মানুষ চুজ করবে। এখন আপনার ছেলে যদি, মেয়ে যদি বিগড়ায় যায়, আপনি আপনার শাসন করবেন, বাট ইউ হ্যাভ টু গিভ দেম ফ্রিডম অলসো টু চুজ। তারা কি কাজ করবে, তারা কোথায় যাবে, তারা কি ফ্রেন্ডদের সঙ্গে খারাপ কাজ করতেছে না, তাদেরকে সাপোর্টিভ, হ্যাঁ, ভালো খারাপ সব দিকে। এখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, কপালে বেশিও লাগে। অনেক জায়গায় হয় গোবরে পদ্ম ফুল হয়, আবার পদ্ম ফুল এবং গোবর হয়, তাই না? তো আলটিমেটলি যেটা বলবো সেটা হচ্ছে সবাই একটু ভয় করেন। আমাদের জীবন খুব ছোট, আমাদের ফ্যামিলি আমাদের সাথে আছে নাই, হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। বাট যেটা আপনার কাছে রাইট মনে হয়, যেটা জিনিসটা আমি করতে চাচ্ছি, আমি হয়তো মেবি আমার মাকে একটা ফোন কিনে দিতে যাচ্ছি, কিংবা ওকে একটা ভালো কমপ্লিমেন্ট বা একটা একটা কিছু বলতে চাই, যেটা জন্য আমি মনে করি যে ওটা করলে সে খুশি হবে, ওইটা করতে দেরি করেন না। সবসময় ইটস নট অ্যাবাউট আস, তাই না? সামটাইমস হচ্ছে যে আমাদের নিজেদের পাইলেই যে আমরা খুশি হবো তা না, অন্যদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। তো যদি আপনার কিছু এরকম করার ইচ্ছা থাকে, কিছু বলার থাকে, বা কাউকে যদি থ্যাংক ইউ বলার থাকে, যে ভাই থ্যাংক ইউ, ইউ আর গ্রেট আর্টিস্ট, আপনাকে আমি অনেক ফলো করি, রেসপেক্ট করি, ওই জিনিসটার জন্য অনেক বড় একটা কিছু। তো ভালো কিছু বলার থাকলে মানুষ জীবদ্দশায় বললেন, মানুষ মরে গেলে বললে কোনো লাভ নাই। এবং যদি কাউকে সরি বলার থাকে, জীবদ্দশায় বললেন। তো ভালো থাকেন, কথা হবে। আজকে একটু ইমোশনাল হয়ে গেছি কথা বলতে বলতে, বাট আমি আসলে একটু ডিফারেন্ট টাইপের মানুষ। আমি বুড়া হইলেও, মেবি রাগান্বিত হইলেও, হোয়াট এভার, আমার কাছে ভালো মানুষজন খুব ভালো লাগে, উদার, মানে ভালো মনের ছেলে পেলে আমার খুব পছন্দ। যারা ধরেন এই যে, কেন ছাত্রদেরকে আমি তো সাপোর্ট করি কেন, সবাই ভালো সবাই খারাপ এভাবে বলি না আমি, বাট সব জায়গায় ভালো খারাপ আছে। বাট যেই ছেলেগুলো, আমার এখনো মনে আছে জুলাইয়ের বিপ্লবে রাস্তায় নেমে, এমন সবাই হাসাই করে লাল বিপ্লব, হ্যান ত্যান, ভাই স্বাধীনতা বা ওই যে অর্জন ওদের হাত থেকে ছিনে নেওয়া হচ্ছে, যেটা আমাদের পলিটিশিয়ানরা করে, সবগুলো হারামি ভাই। তো যেই দলই হোক, সবগুলো বদমাই, সব হচ্ছে নিজের ধান্দাবাজি, চাঁদাবাজি, ফকির। ভাই মানুষজন রাস্তায় ফুটপাতে ফল বেচে, ওদের থেকে টাকা তুলে এদের চলতে হয়। কত বড় ফকির নিয়ে আপনার চিন্তা করতে পারেন? এরা আবার বড় বড় পলিটিশিয়ান, বড় গুন্ডা। লজ্জা থাকলে তো গুলি করতো না। লাস্ট যে কথাটা বলি, একদম লাস্ট কথা, সরি, ছাত্রদেরকে এত ভালোবাসি কেন, এই স্কুলের ছোট ছোট ছেলে পেয়েগুলো, আমি সামটাইমস কথা বলতে চোখে পানি চলে আসে, সরি,
যখন দেখলাম আমাদের বাসার প্রত্যেক পুরা দেশেই তো ওরা ট্রাফিক কন্ট্রোল করতেছে না খেয়ে খেয়ে, রাস্তায় ধারা আছে সকাল থেকে, ওরাই কিন্তু ভাই মাইর খেলো, ওরাই জীবন দিল, ওরাই চেষ্টা করছে জিনিসটা একটা সিম্পল যতটুক পারুক একটা সিস্টেম আসছিল। মানুষজন রাস্তায় রিক্সা নিয়ে 3 লাইন দখল করে রাখা, গাড়ি নিয়ে দখল করে রাখা, উল্টাপাল্টা গাড়ি চালানো, হর্ন, এগুলো বন্ধ হয়েছিল। অ্যান্ড দিস আর দ্য পিপল হু রিভিল দ্য কান্ট্রি। আমরা শেষ, আমাদের সময় শেষ। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যারা বুড়া শয়তান এখনো আছেন, আপনাদের কি বলছি, যারা এরকম করাপ্টেড থাকেন যে দল কানা বা এখনো পর্যন্ত বল আগেই ভালো ছিলাম, নিজের ছেলেমেয়ের কথা চিন্তা করেন, ফিউচার কথা চিন্তা করেন। আপনি যাদেরকে জন্য আপনি নিজের এত সেলফিশ হয়ে জানেন যে আমার সবকিছু, আমার টাকা, আমার কালো টাকা, আমার এখানে ঘুষ খাইতে হবে, এটা করতে হবে, আলটিমেটলি আপনার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে এবং ফিউচার আপনি ভালো কিছু রেখে যেতে পারবেন না। পোলাপানকে খেলার মাঠ দেন, পোলাপানকে রিক্রিয়েশনের সুযোগ দেন, নাহলে পোলাপানে গিয়া বা খায়, এই খায়, ও খায়, কেন খায়? বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, ভালো স্কুলের সিস্টেম করা উচিত। স্কুলটা একটা বিজনেস হয়ে গেছে এখন। আমাদেরকে ছেলেপেলেকে পড়ার সুযোগ দেন, এডুকেটেড হওয়ার সুযোগ দেন, ইকুয়াল চাকরির জন্য সুযোগ দেন। দেখতে তো ভালো লাগে জিনিসগুলো, তাই না? তো সবাই আশা করবো ইউথদের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তাদেরকে ভালোবাসবেন। একই সঙ্গে তাদের যদি কোনো ভুল হয় বা আপনার যদি মনে হয় তাদের গাইডেন্স দরকার, গো অ্যাজ আ মানে ব্রাদার অর এ সিস্টার অ্যান্ড দেন টক টু দেম। ওকে, সব ভালো থাকেন, কথা হবে আশা করি। ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।